আজকের নতুন গল্পের নাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমরা প্রচলিত যে ধারণা থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশিং কন্ডিশনে যাই, সেটা দুজন বিপরীত লিঙ্গের মানুষের কথাই ভেবে, যে একপাশে একজন কিউটেস্ট ডেলিশিয়াস ডিসেন্ট লেডি আর অন্যদিকে একজন হ্যান্ডসাম হাঙ্ক। চোখ বন্ধ করলে এই ভাবনাটাই আসে। কিন্তু এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে উইশ করি আমাদের প্রেমের কথা বলে বা আমাদের ভালোবাসার মানুষকে, সেই ভাবনা চিন্তায় একটু এদিক ওদিকও হয়। ভালোবাসার মানুষের যে একটা চিরাচরিত নিয়ম বিধির কথা আমরা ভেবে থাকি, সেই ভাবনার বাইরেও কিছু সম্পর্ক আছে। যেমন ভালোবাসার মানুষ আমাদের মাও হন, ভালোবাসার মানুষ আমার দাদাও হতে পারেন, ভালোবাসার মানুষ আমার ছোট বোনও হতে পারে, বা আমার বড় দিদিও হতে পারে, বা আমার বাপিও হতে পারেন। ঠিক যেমনটা আপনাদেরও। ঠিক তেমন করেই ভ্যালেন্টাইন্স ডের উইশটা, গিফট, এই সব কিছুই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষের উদ্দেশ্যেই ভাবনা চিন্তাটা রাখি। তাহলে এমন কোথাও লেখা নেই যে একটা বৃত্তের মধ্যে একটা সমকোণী চৌপল ড্রয়িং করা যায় না, আবার একটা সমকোণী চৌপলের ভেতর আর একটা নতুন বৃত্ত তৈরি করা যায় না, অথবা একটা ত্রিভুজ ড্রয়িং করা যায় না। এই সবগুলোর মাঝখানে একটা বিন্দু কিন্তু আছে, আর সেই বিন্দুটার মানে হলো ভালোবাসা, রাইট? তাহলে একটা সম্পর্ক মানে সেটা গঁতে বাঁধা প্রেমিক প্রেমিকারই সম্পর্ক হতে হবে, সেটা লাভ, অ্যাফেকশন, এই যে গোটা বিষয়টা শুধু ওই সম্পর্কের মধ্যেই থাকতে পারে এমনটা কিন্তু নয়। তাহলে তার সঙ্গে সঙ্গেই আমাদের এই গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন বিভিন্ন আকৃতির যে সম্পর্ক, তার যে গুরুত্ব, তার যে অদ্ভুত একটা অনুভূতি, সেটাই কিন্তু একটা ভালোবাসার সম্পর্ককে তৈরি করে। তাই আমরা শুধু একজন প্রেমিক প্রেমিকাকেই ভ্যালেন্টাইন্স গিফট বা উইশের খাতায় না রেখে বাকি সব সম্পর্কগুলোকেই রাখতে পারি। তো এইরকমই একটা সম্পর্কের তৈরি, তার উদযাপন, এই সবটা নিয়েই আমাদের ভ্যালেন্টাইন্স ডে গল্প শুরু। এখানে আমরা দুটো কেন্দ্রীয় চরিত্র দেখব। একজন হলেন একজন কার্টুনিস্ট অর্থে আমরা দেখি যে বিভিন্ন, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ডোরেমন, নোবিতা, এই যে কার্টুন ক্যারেক্টার, এই কার্টুন ক্যারেক্টারের যারা আর্টিস্ট হন তারাই কার্টুনিস্ট। তো আমরা মেন ক্যারেক্টারে দেখতে পাবো এমন একজন কার্টুনিস্টকে যে খুব প্রাণখোলা একটি মেয়ে, ভীষণ মিষ্টি পরিবারের ছোট মেয়ে, অগাধ স্বাধীনতায় বড় হওয়া, কলকাতা শহরে নতুন সেটেলড, এবং নামি একজন কার্টুন কোম্পানিতে উপস্থাপকের কাজ করছেন, এবং সঙ্গে একজন আর্টিস্ট। আবার তার স্পেশাল যদি গুণের কথা আমরা বলি, অসাধারণ ভোকালিস্টও। এই গেল আমাদের প্রথম চরিত্র, যিনি হলেন নম্রতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ক্যারেক্টারে আমরা ঢুকব আর একজন 30 থেকে 32-এর একজন ডিসেন্ট, ডিসিপ্লিন, স্ট্রং ক্যারেক্টারের একজন মহিলাকে, যিনি স্বাস্থ্য দপ্তরে কাজ করেন। বলতে গেলে তিনি একজন ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু ঘড়ির কাঁটা মেপে চলেন। সকালবেলা 5টায় ঘুম থেকে ওঠা, 5টা থেকে 6টা মর্নিং ওয়াক, বাড়িতে এসে নিজের ব্রেকফাস্ট, নিজের লাঞ্চ, শর্ট ব্রেক, সমস্ত কিছু থরে থরে টিফিন বক্সে গুছিয়ে, পুজো পাঠ করে স্নান সেরে 1 কাপ ব্ল্যাক কফি, 2টো বিস্কিট, ওর বেশি মন চাইতেও নেই
আর চাইলেও তাকে দেওয়ার নয়, এরম একটা ভাব নিয়ে কাঁধে ব্যাগ, নিজেকে অদ্ভুত একটা কঠিন চরিত্রে ঢেকে নিয়ে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়া। এইরম একজন ক্যারেক্টার হলেন আমাদের দ্বিতীয় ক্যারেক্টার, যিনি হলেন ডক্টর পল্লবী মুখার্জি। তো এই দুজন ক্যারেক্টারের দেখা হওয়া, সেটাও একটা অদ্ভুত বিষয়। এই দুজন মানুষের অতীত জীবন কিভাবে বর্তমানকে হাবি করে এবং সেই বর্তমানে এসে দুজনের অদ্ভুতভাবে দেখা হয়ে সেই সম্পর্ক কোন রসায়ন অবধি এগোয় এবং সেই সম্পর্কের একজন অন্যজনের প্রতি নির্ভরতা এবং শেষ অবধি এটা ভাবা যে হোক আমরা বন্ধু, বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক এই পৃথিবীতে কিছু হতে পারে না। আর তাই কিভাবেই এরা দুজন দুজনের ভ্যালেন্টাইন, সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু। আজকে 14 ফেব 2026, একটা ভায়োলেট পিঙ্কিশ বেশ মিষ্টি সুন্দর একটা স্কুটি এসে থামলো হাওড়ার বালি স্টেশনের সংলগ্ন একটা সুন্দর শান্ত বেশ পরিতৃপ্ত গঙ্গার ঘাট, পালঘাটের সামনে। আজকের দিনটা একটু অন্যরকম, আকাশের রং আলাদা, চারপাশটা একটু অন্যরকম তো হবেই, তার কারণ আজকে ভালোবাসার দিন। ভাবতে গেলে হয়তো সবকটা দিনই ভালোবাসার, যদি তুমি মনে করো, কিন্তু তাহলেও কিছু কিছু দিন একটু তো বিশেষ হবেই। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে একটু আলাদা। স্কুটিটা বন্ধ করে বছর 32-33-এর একজন সুঠাম, বলিষ্ঠ, মোরওভার সেক্সি, সরি কেন বললাম 32-33 হলো, শরীরের লাস্যময়ী ব্যাপারটা কিন্তু তার একদম আছে, ঠিক যেমনটা ওই 18-19-এ থাকে। নেভি কাট চুল, চোখে হালকা ফ্রেমের একটা চশমা, সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, আর একটা লাইট ওয়েটেড ব্যাগ সাইডে নিয়ে আস্তে আস্তে করে ঘাটের দিকে এগিয়ে গেল সেই মহিলা। চোখ থেকে চশমাটা খুলে বুক পকেটে রেখে শরীরটা এলিয়ে দিল গঙ্গার বেঞ্চে। বিকেলে নরম একটা হাওয়া চারপাশে এমনিতেই বইছিল। কোলাহলটা অনেকটা কম এই ঘাটটাতে। ঘাটের ইতিউতি জোড়ায় জোড়ায় কপোতকুপতিরা বসে আছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে বিরক্তিকর কোনো কিছুই দেখা গেল না যেটাতে কেউ অস্বস্তিতে পড়ে যায়। কারণ ঘাটটা বেশ বনেদি জায়গায়, অল্প বয়সী, বেশি বয়সী সব রকমের মানুষ এই ঘাটটায় আসে। তার কারণে যথেষ্ট সতর্কভাবেই প্রত্যেকে কথাবার্তা বলছিল। আর তাছাড়া বিশেষ দিনে গঙ্গার ঘাট বলুন আর পার্ক বলুন, মামা বাবুদের ভিড় তো বেশি থাকে, তাদের গুঁতনির ভয় কপোতের একটু সতর্ক দূরত্বই বজায় রাখে। তাই এই ঘাটটাও আলাদা কিছু ছিল না। যাই হোক, আমরা ফিরে আসি। আমরা যাকে বসতে দেখলাম তার কাছে। উনি হলেন ডক্টর পল্লবী মুখার্জি। উনি MBBS পেশায়, ওয়েস্ট বেঙ্গলে থাকেন। বাবা গত হয়েছেন বেশ কিছু বছর হলো। ভাই আছে, মা আছে, তারা তাদের মতন থাকেন কলকাতাতে। ইনি থাকেন উত্তরপাড়ার একটি ছোট্ট ফ্ল্যাটে। নিজের মতো করে ছোট করে সংসারটা গোছানো আছে। একটু বেহিসেবি কিছু জিনিস আছে, অদরকারের, আর একটু দরকারি, আর একটু হিসেবি, একটু বেহিসেবি ভাবনা নিয়ে ওই ঘর সাজিয়ে কোনো রকমে তার জীবন কাটে। আর আজকের পল্লবী কিন্তু এসেছে কারোর অপেক্ষায়। চোখ বন্ধ করে পল্লবী সেই বিকেলের পড়ন্ত রোদ, চারপাশের একটু একটু কথা, মিষ্টি করে হেসে তার হাত ধরা, এসবই এনজয় করছিল। আর ভাবছিল, বাহ,
আজকের দিনটা তো বেশ খারাপ লাগছে না তো, একা আছি এখানে বসে এটা ভেবে। আসলে এইসব দিনগুলোতে এই একা বসে থাকা ব্যাপারটা যে কি হেট্রেড লাগে সেটা হয়তো তোমরা সবাই জানো। কিন্তু কখনো কখনো তোমার মন যদি পরিপূর্ণ থাকে কাউকে দিয়ে, তোমার কাছে এটা আর বিরক্তির লাগবে না। তো আমাদের ডাক্তারবাবু পল্লবী দিদিরও সেই ব্যাপার, মন পরিপূর্ণ আছে, তাই একা বসতে কোনো বিরক্তি নেই। কিন্তু পল্লবী দিদিকে দেখে বোঝা যাচ্ছে যে পল্লবী দিদি উম, একা বসতে তো আসেননি, কারোর না কারোর অপেক্ষায় আছে। তাহলে কি লিসেনার্স পল্লবী দিদির বয়ফ্রেন্ড আসছে? দেখে নি পল্লবী দিদির মনের মধ্যে ঢুকে পল্লবী দিদির চোখ বন্ধ করে এই ঠান্ডা হাওয়ায় কার কথা মনে করছে। চলো চলো যাই যাই ওর মনের মধ্যে। আজ থেকে 1 বছর আগের কথা, 2025, 14 ফেব। চোখ বন্ধ করে পল্লবী সেই সকালটার কথাই চিন্তা করছিল। সেদিন সকালবেলা তাড়াতাড়ি করে ডিউটির টার্ন ওভারটা পল্লবী দিয়ে দিয়েছিল অন্য একজন ডাক্তারবাবুর হাতে, ডক্টর ঘোষাল। বর্ধমানের একটি প্রাইভেট নার্সিং হোমে পল্লবী এমওশিপ করেন মেডিকেল অফিসার হিসেবে। প্রতি সপ্তাহে 2টি 24 ঘন্টার বরাদ্দ ডিউটি পল্লবী যা হোক তা হোক করে জোগাড় করেছে। আর তার সঙ্গে মোটামুটি ওই 2-4টে প্রাইভেট চেম্বারের যোগাযোগ হয়েছে। 1-2টি করে পেশেন্ট হয় কোনো রকম, কারণ পল্লবীকে খুব একটা বেশি কেউ চেনেন না এখনো। চিকিৎসা স্বাস্থ্যটা ভালো বাগিয়েছে পল্লবী ঠিকই, কিন্তু অনেক বড় বড় এমডি ডাক্তারদের ভিড়ে আমাদের পল্লবী এখনো তার পায়া খুব একটা জমায়নি। তবে পল্লবীর খুব একটা অসুবিধেও হয় না, তার কারণ পল্লবী ওতেই খুশি। যাই হোক, সকালবেলায় পল্লবী ডিউটির টার্ন ওভারটা করে দিয়েছিল সেদিন। তারপর যা ভাবা তাই কাজ, তাড়াতাড়ি করে 10টা 10-এর বর্ধমান লোকালটা ধরলে মোটামুটি কডের ট্রেন বালিতে ভিড়িয়ে দেবে 1 ঘন্টা 30 মিনিটের আগেই। এইরকম একটা মার্কিং নিয়ে পল্লবী তাড়াতাড়ি নার্সিংহোমের খাতাতে সই করে ম্যানেজারকে গুড বাই জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। আজ বর্ধমান স্টেশন ভিড়ে পরিপূর্ণ। পল্লবী খুব একটা বেশি কথার মানুষ বরাবরই নন, ডাক্তারবাবু হিসেবে নয়। পর্যপরই তার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে, তারপর থেকে পল্লবী প্রায় নিজেকে গুটিয়ে হাঁটে। ইমোশনটা যে কী আর কি নয় সেটা খুব একটা কাউকে বুঝতেও দেয় না, বোঝানোরও প্রয়োজন মনে করে না। সুতরাং ওসবের প্রয়োজন নেই। 1 সপ্তাহ আজ ক্যাডবেরি ডে, কাল হাগ ডে, পরশু কিস ডে, এই সব মিটিয়ে 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 মোটামুটি এই অবধি সে জোগাড় করেছে 14 ফেব্রুয়ারির ছুটিটা। এটাই তার কাছে অনেক, এর বেশি কিছু চাওয়ার আর নেই। যা হোক, স্টেশনের ভিড় কাটিয়ে কোনো রকমে ট্রেনে চেপে পড়ল পল্লবী। ওহ বাবা, বড্ড ভিড় স্টেশনটা। যাকে একটা সাইডের কর্নার তো পাওয়া গেছে, বাঁচা গেছে। এখানেই বসে পড়ি, একটু একটু ঠান্ডাও আছে, সোয়েটারটা একটু টেনে চেনটা আটকে নি। ভাল লাগে না বাবা, এত যে কেন ভিড় সাত সকালে, প্রেম করতে যা যা, তাই বলে এত ভিড় করার কি আছে? এনিওয়েজ, আমি জায়গা পেয়েছি, ট্রেন এখন ফাঁকা আছে, এতেই শান্তি। বসি। আচমকা নজর গেল পল্লবীর কোণে বসে থাকা একটি মেয়ের দিকে। খুব তো বেশি বয়স হবে না, যদি অনেকটা বেশি বলি এই 24 কি 25। ও কি, মেয়েটা ওভাবে ফুঁপিয়ে কাঁদছে কেন? আশ্চর্য, মেয়েটার মুখটা ওভাবে লাল হয়ে টুকরে টুকরে শোমাচ্ছে। কি যে করে না এই বাচ্চা মেয়েগুলো। যাকে
আমি ওই ব্যাপারে কেন কথা বলবো? দরকার নেই। মুখটা ঘুরিয়ে পল্লবী অন্যদিকে তাকালো। ইতিমধ্যে ট্রেন স্টার্ট দিয়ে দিয়েছে। একটু একটু করে স্পিড বাড়ছে, ঠান্ডা হাওয়াও বাড়ছে। কিন্তু মেয়েটা ঠান্ডা হাওয়ার দিকে বসে আছে দেখে পল্লবীর বারবার মেয়েটার দিকে চোখ যাচ্ছে। কি মিষ্টি মুখখানা মেয়েটার! রোদ পড়ছে মুখের ওপর, যেন মুখটা চিকচিক করে উঠছে। কি জানি বাবাকে কি বলে দিল, অত ঠান্ডায় বসে আছে। চুলগুলো খানিকটা মুখের মধ্যে পড়ছে ইতস্ত হয়ে, কিন্তু মেয়েটার কোনো বিকার নেই, সমানে কাঁদছে। ওহ, আমি যে কেন ওদিকে তাকাচ্ছি এটা ভেবে পল্লবী ট্রেনের ট্র্যাকের দিকে তাকালো। মানুষের জীবনে কত কষ্ট থাকে, না বলা অনেক কিছুই থাকতে পারে। আমি কেন বারবার এইভাবে ভাববো? এই ভেবে পল্লবী নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু শান্ত কি হয়? একবার অশান্ত হয়ে ওঠা মন যদি উপস্থিত কারণ থেকে তাকে না সরিয়ে দেওয়া যায়। পল্লবীর ক্ষেত্রেও সেটাই। সময়টা যখন আধ ঘন্টা এগিয়ে গেছে, কেমন যেন মোহগ্রস্ত হয়ে পল্লবী নিজের ব্যাগ, বোতল সমস্ত কিছু রেখে আচমকা মেয়েটার পাশে গিয়ে বসল। মেয়েটার হুঁশ নেই। পল্লবী যে অতটা পাশে এসে বসেছে, কেনই বসেছে, কোনো কারণ জানা নেই। মেয়েটা এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে আছে, অঝরে চোখ থেকে জল বেরোচ্ছে। পল্লবীর যে কি হলো ভগবান জানে। আচমকা জড়িয়ে ধরল মেয়েটাকে, চেপে শক্ত করে মাথাটা চেপে নিল নিজের বুকে। অস্পষ্ট সুরে একটাই কথা বলল, চুপ করো, অনেক কষ্ট পাচ্ছ তুমি, এবার চুপ করে যাও, প্লিজ চুপ করে যাও। মেয়েটার চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে, অতিরিক্ত পরিমাণ লাল। মুখ চোখ যেন একদম রক্ত ছুটছে। অদ্ভুতভাবে করুণ চোখে পল্লবীর দিকে তাকিয়ে বলল, আপনি কি আমায় চেনেন? পল্লবীর চোখ স্থির দুজনের দিকে। মেয়েটার দিকে তাকিয়ে কেমন যেন একটা মমত্ব বোধ হচ্ছে পল্লবীর। না, সত্যি তো সেই মেয়েটাকে চেনে না। তাহলে কেন অদ্ভুতভাবে এই মেয়েটাকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে? তার কষ্টটা তাকে এত কেন মুচড়ে দিল যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একটা অচেনা মেয়েকে এইভাবে নিজের বুকে জড়িয়ে ধরার মতো দুঃসাহস দেখিয়ে ফেলল? এটা তো এক প্রকারের অপব্যতা, তাই নয়? এত কিছু মাথায় কেমিক্যালাইজেশনের পরও পল্লবী খুব শান্তভাবে বলল, না, আমি তোমায় চিনি না। চুপ করে সেই মেয়েটি পল্লবীর দিকে তাকিয়ে আর একবার তার শার্টের কলারটা চেপে ধরে পল্লবীর বুকে মাথা গুজে আরও টুকরে কাঁদতে আরম্ভ করলো। একটার পর একটা স্টেশন তখন পার হয়ে যাচ্ছিল। কোনো হুঁশ জ্ঞান পল্লবীরও কাজ করছে না, মেয়েটিরও কাজ করছে না। একটা সময় টিকিট চেকার উঠতে দুজনে ধ্যানভঙ্গ হলো। এক্সকিউজ মি ম্যাডাম, টিকিটটা একটু দেখাবেন আপনারা? পল্লবী পকেট থেকে তার রেজিস্টার্ড করা মান্থলি টিকিটটা এগিয়ে দিতেই দেখে চেকারবাবু বললেন, ইটস ওকে, টেক ইট ম্যাম, এনিথিং প্রবলেম? না না স্যার, না, সেরকম কোনো অসুবিধা নেই। ওই একটু আহ, শরীরটা খারাপ আছে আমার বন্ধুর। ও আই সি, বাট এত অসুস্থ যখন, নাই বা আজ বার করতে পারলেন? বেরিয়েছেন কেন আপনারা দুজন? বাড়ি ফেরত চলে যান। হ্যাঁ, সেটাই করছি, আমরা বাড়িই চলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। টিকিট চেকারের যে কী মনে হলো সেটা বোঝা গেল না। উনি ওই মেয়েটির কাছে কোনো টিকিটের ডিমান্ডই করলেন না। উনি সতর্কভাবে ওখান থেকে এস্কেপ করাতেই নিজের বুদ্ধিমানতা মনে করলেন। মৃদু হাসি হেসে পেছন ফিরে দেখে চলে গেলেন। যাই হোক, এরপর পল্লবী খুব শান্ত, খুব মসৃণভাবে চোখের জলটা মেয়েটির মুছে দিল, দিয়ে বলে, শোনো, তুমি তো খুব ছোট্ট একটা বাচ্চা মানুষ, এত কষ্ট পাচ্ছ কেন গো? আম, চলো,
তুমি এদিকে হাওয়ার দিকে বসো না, ঠান্ডা লেগে যাবে। তুমি তুমি আচ্ছা আমি 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 তোমায় রিকোয়েস্ট করছি, অর্ডার ভেবো না। আই উইল রিকোয়েস্টিং ইউ প্লিজ। তুমি ওদিকটায় চলো বলে পল্লবী যেদিকে বসেছিল সেই দিকটাতে নিয়ে এলো। খানিকটা ব্যাগ ট্যাগ সরিয়ে দিয়ে মেয়েটিকে বসালো সে তার নিজের পাশেই। তখনও পল্লবীর হাতে ওই অচেনা মেয়েটার হাত ধরা। পল্লবীর এরম মনে হচ্ছিল হাতটা ছেড়ে দিলে যদি মেয়েটার কিছু হয়ে যায়, ও যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এতটা কষ্ট পাচ্ছে, কারণটাও তো জানা নেই, কি যে হয়েছে কে জানে। যাই হোক, ঘটনা যাই ঘটুক, এত কথা ভেবে পল্লবীর তো দরকার নেই। পল্লবী এক্স্যাক্ট কি মনে করে কি করে ফেলছে সেটাও তার জানা নেই। মাথার কেমিক্যালাইজেশন মাঝে মাঝে কেমিক্যাল মেকাররাও জানে না কি টুইস্ট নিয়ে আসবে, ঠিক সেরকম। তো পল্লবী নিজের ব্যাগ থেকে জলের বোতলটা এগিয়ে দিল বাচ্চা মেয়েটার দিকে। তার কাছে সে একটাই ছোট বাচ্চা, বাট একটা 24-25 বছরের মেয়ে বাচ্চা হয়তো সমাজের চোখে হয় না। আসলে দেখবার চোখটা তো আমাদের নিজেদের, আমরা কাকে বাচ্চা বলবো, কাকে বুড়ো বলবো, কাকে একদম ছোট্ট বাচ্চা বলবো বা একদম থুত্তুরে বলবো, সেটা আমাদের ব্যাপার। তো যাই হোক, পল্লবীর কাছে ও মেয়েটা কিন্তু ছোট্ট। জলটা দিতে প্রথমে মেয়েটা রিফিউজ করলো। তারপর জানি না কেন দুজনের চোখ দুজনের মধ্যে আটকে যাওয়ার পর মেয়েটা খুব স্মিত স্বরে পল্লবীর দিকে তাকিয়ে বলল, আপনার নাম কি? পল্লবী খানিকক্ষণ চুপ করে গেল, করে বলল, আমি আমি আমার নাম পল্লবী, পল্লবী মুখার্জি। পল্লবী মুখার্জি আমার নাম। ও, আমার নাম নম্রতা। আচ্ছা, তোমার নামটা তো খুব সুন্দর, নম্রতা। তুমি কোথায় থাকো? আমি আমি কলকাতায় থাকি, বালিগঞ্জে। এখানে কোথায় এসেছিলে? এখানে আমি আমি আ- আমি আচ্ছা ঠিক আছে, এখানে কোথায় এসেছিলে পরে কথা হবে। আচ্ছা তুমি তুমি একটু জল খাও, হ্যাঁ? বলে পল্লবী নম্রতার দিকে জলটা এগিয়ে দিল। নম্রতা কোনটা বিহীনভাবেই এবার জলের বোতলটা হাতে নিয়ে দুঢোক জল খেয়ে চুপ করে বসে রইল। পল্লবী বুঝতে পারল যে এখনও ও স্থিতিশীল অবস্থায় নেই, তাই বিশেষ কিছু কথা না বলাই বেটার। জলের বোতলটা হাতে নিয়ে পল্লবী মুখ বন্ধ করে রেখে দিল ব্যাগে, আর ব্যাগ থেকে একটা ওয়েটেড হুইপসের প্যাকেট বার করে খানিকটা ছোটদের মতো করেই মুখ, চোখ, নাক, কান সুন্দর করে মুছিয়ে দিল, আর অবিন্যস্ত চুলগুলোকে আঙুল দিয়ে একটু ব্রাশ করে দিল, দিয়ে আবার পাশে গিয়ে বসলো। জানি না কেন নম্রতার দিকে যখনই পল্লবী তাকাচ্ছিল একটা অন্য অনুভূতি হচ্ছিল, ভীষণ একটা মমতা ব্যাপার, ভীষণ একটা টান অনুভব করছিল। কি চলছে কিছুই বুঝতে পারছে না, অথচ কিছু তো একটা চলছে। এনিওয়েজ, পাশে বসতেই নম্রতা নিজের অজান্তে না জানতে বোঝা গেল না পল্লবীর কাঁধে মাথা রাখলো, আর একটা হাত তার হাতের উপরে। বেশ ক্লান্ত ঠেকছিল মেয়েটাকে। পল্লবী বলল, তাহলে কি তুমি হাওড়ায় নামবে? না। আপনি কোথায় নামবেন? আমি বালিতে নামবো। তাহলে আমিও নেমে পড়বো। কেন, তুমি বাড়ি যাবে না? না, আমার ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা, বুঝলাম। তো বালিতে নেমে আমি যদি আমার সাথে তোমায় কোথাও নিয়ে যাই, যাবে? হুম, যাব। সত্যি যাবে? হ্যাঁ, সত্যিই চলে যাব, যেখানে বলবেন চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, চোখ বন্ধ করো। এই বলে
পল্লবী তার স্নেহের পরশে নম্রতার মাথার ওপরটা একটু বুলিয়ে দিতে শুরু করলো। বেশ খানিকক্ষণ পর নোটিস করলো যে নম্রতা জেগে নেই, ও ঘুমিয়ে পড়েছে। পল্লবী একটু আশ্বস্ত হলো যে যাক, মেয়েটা যেভাবে কাঁদছিল আর কষ্ট পাচ্ছিল ওটা ভালোই হলো, চোখ ঘুমিয়ে পড়েছে, বাঁচা গেছে। জানি না কোন কষ্টের আঁচড়ে, কোন কষ্টের দাপটে এতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এই বাচ্চা মেয়েটা। যতক্ষণ আমি আছি ততক্ষণ তোর সঙ্গে থাকি। মানুষের জোরই কতটা, চেয়েই বা কে কার সাথে কতক্ষণ থাকতে পারে বলো তো। তবু চেষ্টা করি এই মেয়েটার পাশে থাকার একটু। ভীষণ করে নিজের সাথে জড়িয়ে নিল নম্রতাকে পল্লবী। মনে হলো যেন কত যুগের চেনা, কত যুগের পরিচিত, কত বুঝি আপন ওরা একজন অন্যজনের। ভীষণ নির্ভরশীলতার সঙ্গে নম্রতা অঘোরেই পল্লবীকেও বেশ চেপে নিজের সাথে আঁকড়ে নিল। মনে হলো যেন পৃথিবীর সর্বময় কর্তা আর একবার ডোবার আগে খড়কুটোর জোগাড় দিয়েছেন। হোক সে দুর্বল, হোক সে অচেনা, সে কতটা হার্মফুল, নন হার্মফুল, এইসব ভাববার মতো মন নম্রতার নেই এখন আর। কি হয়েছে সেটা এখনো সেভাবে জানি না, বাট পল্লবী যে ওকে ভীষণ নিজের ভাবছে কিছু মুহূর্তের মধ্যেই, সেটা পল্লবী নিজের মনে মনেই বুঝে গিয়েছে। এই রিয়েলাইজেশনটা করার জন্য বিশেষ যুক্তি, তর্ক, বুদ্ধি, শক্তি কোনোটাই খরচ করবার দরকার আর নেই। যা হোক, ট্রেন আপন গতিতেই এগোতে এগোতে একসময় বালি স্টেশনে এসে থামল। ভীষণ কোলাহলে নম্রতার চোখ খুলে গিয়েছিল খানিকক্ষণ আগেই। ব্যাগপত্র পিঠে নিয়ে নম্রতাকে রীতিমতন হাত চেপে ধরে নিয়ে নামল স্টেশনে পল্লবী। ততক্ষণে পল্লবীর হোয়াইট কালারের সাদা শার্টে নম্রতার চোখের কাজল, ঠোঁটের খানিকটা লিপস্টিক, গালের খানিকটা পলিশ সবই লেগে গেছে। সেটা নম্রতাও নোটিস করেনি, পল্লবীর তো দেখার দরকারই নেই, তার ওসবে কিছু যায় আসে না। ও মানুষটাই একটু আলাদা। কে কি বললো, কিভাবে ভাবলো, তাকে নিয়ে কি চর্চা চলছে, কি পরনিন্দা করছে, এসব ভাবার মতো মন মস্তিষ্ক কোনোটাই আর তার অবশিষ্ট নেই। ওসব যে কবেই শ্মশানে জলাঞ্জলি হয়েছে সেটা আমরা পরবর্তী জায়গায় জেনে যাব। এই মুহূর্তে আমরা দেখে নিই যে পল্লবী আর নম্রতা কোথায় যাচ্ছে। বালি স্টেশনের ভিড় এড়িয়ে তলা দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে একটা জায়গায় এসে থেমে অটো স্ট্যান্ডে নম্রতার দিকে তাকিয়ে পল্লবী বলল, দেখো আমি এখনো বলছি, তুমি আমার সাথে যাবে না এখান থেকে স্যাডেল করে দেবো, তুমি কলকাতায় যাবে, তুমি নিজেই আমাকে বলো। আমি আপনাকে বললাম না, আজ আপনি যেখানেই নিয়ে যান আমি চলে যাব, আর যদি আপনার তাড়া থাকে আপনি চলে যান, আমি জানি না আমি কোথায় যাব। আহা, আমি কি সে কথা বললাম আমি তোমাকে ছেড়ে চলে যাব? তাহলে এতটা রাস্তা তোমাকে আমি নিজের সাথে আনলাম কেন? তার মানে তুমি রেডি, আমি যেখানেই যাই তুমি আমার সাথে যাবে, ঠিক? হুম, ঠিক। তোমার খিদে পেয়েছে? না তো। আবার না তো। তোমার না পাক, আমার তো পাচ্ছে। চলো চলো না, একটু চলো, হাঁটো। এই বলে নম্রতার হাতটা আবার চেপে ধরল পল্লবী। পল্লবী ভালো বুঝতে পারছিল এই মেয়েকে এত সোজা স্টেডি করা যাবে না, তো সুতরাং নিজের কাঁধের 5 মণ ভারী ব্যাগ, ইতিউতি রাখা জিনিসপত্র সব সংসারটাই বুঝি এই ব্যাগে আছে, তার সঙ্গে এই মেয়েটি। ওহ, পল্লবী তো বেজায় কাতর পরিস্থিতি। গিয়ে বসলো স্টেশন সংলগ্ন বাপিদার চায়ের দোকানে। এই বাপিদা হলো সেই ব্যক্তি যেখানে পল্লবী প্রচুর সময় কাটায় মাঝে মাঝেই। স্টেশনে এসে বসে বসে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই পল্লবী নিয়েছে জীবনের। নিজের জীবনে পড়াশুনো, প্রেম,
স্বপ্নের ভাঙন, স্বপ্নের শুরু, কর্তব্য, দায় সব রকমের বড় বড় সিদ্ধান্তই এই কোলাহলপূর্ণ জায়গায় পল্লবী বরাবর নিয়েছে, প্রায় যখন থেকে সে অ্যাডালেশনে এসছে, 18-19 বছর বয়স থেকেই। আর এই বাপিদাকে চেনা কিন্তু তখন থেকেই। বাপিদার দোকানে মেয়েরা খুব কমই চা খেতে বসে, ছেলেরাই ম্যাক্সিমাম। বাট বাপিদাকে বরাবরই পল্লবীর বেশ পছন্দ, কেমন একটা ফাদার ফিগারের মতন। তাই বাপিদার সাথে প্রয়োজনহীনভাবে নিজের ব্যক্তিগত সমস্যা, এদিক ওদিক কথা সব কিছুই শেয়ার করে। আর বাপিদাও বেশ নিজস্বতার সঙ্গেই পল্লবীর সঙ্গে থাকে। আজকের ডাক্তারবাবু কাল তো ডাক্তারবাবু ছিলেন না, একজন সাধারণ মানুষ, একটা ছোট্ট বাচ্চা মেয়ে। সেই বাচ্চা মেয়েটা এসে এখানে অনেক কথা বলতো, বাপিদা শুনতেন, উত্তর দিতেন। ঠিক তেমন করেই পল্লবী যখন ডাক্তারবাবু হয়ে গেলেন, তার জীবনে বহু ওঠা পড়ার পর একটা জায়গায় তার নৌকা ভিড়ল। সেই সবের ওঠা পড়ার গল্পটাও বাপিদার জানা চেনা। যাই হোক, তাই বাপিদার কাছেই বসে খানিকটা সময় কাটানোটা নিরাপদ বলেই মনে করে সে। তাই আজও এর পরিবর্তন হলো না। সে বাপিদার কাছে এসে পৌঁছালো আর নম্রতাকে একটা বেঞ্চে বসিয়ে বাপিদার কাছে গিয়ে বলল, নম্রতা, আহ, তুমি কিন্তু এখানে বসবে, আমি আসছি এক্ষুনি। বলে সে তার ব্যাগের দায়িত্ব নম্রতাকে একটু দিয়ে, উদ্দেশ্য নম্রতাকে একটু বিজি রাখা, যাতে সে উঠে অন্য কোথাও না যায়। সে বাপিদার কাছে এসে বলল, বাপিদা, 2 কাপ কড়া চা দাও তো আদা দিয়ে। হুম, সে তো দিচ্ছি, কিন্তু এই মেয়েটা কে রে? আমার আমার বন্ধু বন্ধু বন্ধু। আজ এতগুলো বছরে তো তোর কোনো বন্ধু দেখলাম না। 16টা বছর এখানে চা পিটোচ্ছ বেটা যান, আর তোমার কোনো বন্ধু নেই, অমনি বন্ধু গজিয়েছে আবার আজকে। বাপিদা, একটা ছেলেকে নিয়ে আসলেও বলতে, একটা বাচ্চা মেয়েকে এনেছি, দেখছো ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ছোট্ট। ও তো দেখলে মনে হচ্ছে 25-26। না না, ও তো হবে না। দেখ, ঠিক আছে, বয়সটা জেনে জানাস আমাকে। ওকে, ওকে। চায়ের অর্ডারটা কমপ্লিট করে নম্রতার পাশে এসে পল্লবী আবার আগের মতন বসে পড়ল। এইবার পল্লবীর মাথায় ঘোরাফেরা করতে লাগলো, চা খাবে, ব্রেকফাস্ট করবে, সেই পর্যন্ত তো যদি এই মেয়েটাকে কনভিন্স আমি করেই নিই, কিন্তু এরপরটা কি? ওকে যদি আমি আজকে ছেড়ে দিই, ও কোথায় যাবে, কি করবে, আদৌ বাড়ি যাবে কি না, নিজের সঙ্গে যদি একটা অঘটন ঘটিয়ে ফেলে? না না, আহ, মুশকিল। এই আমি কিতে ফেঁসে পড়লাম মাগো! আহ, এভাবে তো একটা মেয়েকে ছেড়ে দেওয়া যায় না। না, দেখি কি করা যায়। যা বলা তাই কাজ। পল্লবী এবার ঠিক করে ফেললো যে ওকে কি করতে হবে। আচ্ছা নম্রতা, বলুন। আম, তুমি তো বললে যে আমি যেখানে যাব তুমি যাবে, আমি যা করব তুমি শুনবে। তো হোয়াটস নেক্সট? এরপর তুমি কি করবে? আমি জানি না। আচ্ছা, তুমি জানো না, তাই তো? আম, তাহলে আমি যেখানে যাব বা নিয়ে যাব, তুমি যাবে তো? হুম, আগেই তো বললাম আমি যাব। হ্যাঁ, আগে বলেছো, কিন্তু ফাইনালি জানতে হবে তো তুমি সত্যি যাবে কি না। তো তাই তুমি যাচ্ছ বলছো, তাই তো? হুম, যাব। ওকে, গুড গার্ল, তুমি একটু বসো। এই বলে পল্লবী একটু উঠে সাইডে চলে গেল। চট করে ফোন লাগালো তার পরিচিত গাড়ি কাকুকে। হ্যালো কাকু, আমি পল্লবী বলছি। হ্যাঁ বাবু, বলো। আম, বলছি, তুমি কি আজকে একটু ফ্রি আছো? মানে ওই তোমার বুকিং টুকিং আছে নাকি? না, আমি যাইনি রে, ওই ছেলে ছোকরাদের ওসব প্রেম টেম ইত্যাদি ওসবের ব্যাপারে আমি নেই। আমি ওই দুটো গাড়ি দু ছেলে নিয়ে বেরিয়েছে। কেন বলতো? না মানে ওই আর কি, যদি তুমি একটু আসতে স্টেশনের কাছে, একটু যেতাম আর কি।
হ্যাঁ, তো যেতিস তো কোথায় যেতিস? আম আদ্যাপীঠ? আদ্যাপীঠ যেতাম। হঠাৎ আদ্যাপীঠ? আবার আজকে? এই না তোর একটা বড় ডিউটি টাইমিং কাটলো, যতদূর আমি জানি। হ্যাঁ, কে এঁটেছে? আসলে আমার একজন গেস্ট এসছে, বুঝেছো? গেস্টকে নিয়ে একটু আদ্যাপীঠটা দেখাতে চাই, এই আরকি। তুমি ২-৩ ঘন্টা টাইম দাও। সে ২-৩ ঘন্টা সারাদিন ঘোর, আমার তাতে কোনো আপত্তি নেই। কোথায় আছিস? বাপির দোকানে? হ্যাঁ, আমি বাপিদার দোকানে আছি, বাপিদার দোকানে আছি। কজন তোর গেস্ট? ১ জন, ১ জন। ব্যাস ১ জন। ঠিক আছে। তুই বস, ০.৫ ঘন্টার মধ্যে আমি আসছি। কিছু খেয়েছিস? হ্যাঁ, বাপিদার দোকানেই খাচ্ছি, শুধু চা। এই চা খেয়ে লিভারটা, তোকে কি বলি বল তো? তুই তো নিজে একটা ডাক্তার। তারপর তোকে আমি বলতে লাগবে যে চা খাস না? না গো, ওহ! সবসময় ওরকম বকবে না তো কাকু। আব চা খাচ্ছি না, আমি অন্য কিছুও খেয়ে নেবো। ঠিক আছে, ০.৫ ঘন্টা সময় দিচ্ছি। তুমি খেয়ে নাও, আমি এখানে তৈরি হয়ে আসছি। ঠিক আছে? থ্যাংক ইউ কাকু। এই বলে পল্লবী ফোনটা রেখে দিল আর ঠিক করে নিল যে নম্রতাকে নিয়েও মার কাছে যাবে। হুম, মা তারার কাছে। পল্লবীর অনন্ত বিশ্বাস, যাই হয়ে যাক, মা তার সন্তানকে দূরে ঠেলে দেবেন না। পরিস্থিতি যাই হোক, মা তো কখনো সন্তানকে ফেলে দেয় না। তাই সব ঠিকই থাকবে হয়তো। যাই হোক, ঘটনা যাই ঘটুক, আবার নম্রতার পাশে গিয়ে পল্লবী বসে পড়ল। আচ্ছা, উম, আপনি ব্রেকফাস্ট কি করেন? ব্রেকফাস্ট? হঠাৎ ব্রেকফাস্ট কেন? না মানে সই খালি পেটে চা খাবেন আর ব্রেকফাস্ট করবেন না, এটা তো মুশকিলের না? তাই জিজ্ঞেস করলাম। আপনি কি ব্রেকফাস্ট করেন? আমার আমার আর কিছু করার নেই। আপনি চা খেতে অনুরোধ করেছেন, তাই আমি ওটা একসেপ্ট করছো, এই তো? একরকম। তাহলে উম আমি একটা কথা বলি। আমি তো তোমার থেকে বয়সে বড়। তাই অ্যাডভাইস নয়, অনুরোধও নয়। বাট আমি যখন বলছি, ওই বিষয়টাকে একটু সম্মান করতে হবে। দেখো, এখানে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, তোমার আবার ওইসব ব্যাপার নেই তো? ফুটের হোটেল, ঠিক না, হাইজিনিটি মেইনটেইন হচ্ছে কিনা, ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? কি যে বলেন না আপনি? লাইফের হাইজিনিটিটাই কেমন চলে গেল এক মুহূর্তে। আর আপনি এখন হোটেলের হাইজিনিটি নিয়ে কথা বলছেন। শুনলাম তো আপনি এখানে ১৬ বছর আসছেন। ১৬ বছরে কি আপনার হাইজিনিটি এদিক ওদিক হয়ে গেছে? তা তো নয়। আপনাকে দেখে আমার বেশ বলিষ্ঠ মনে হচ্ছে। আমারও কিছু হবে না। ফাইন। আচ্ছা, আমি বলে দিই এখানে কি পাওয়া যায়? এখানে বাটার টোস্ট পাওয়া যায়, ডিম টোস্ট পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, রুটি পাওয়া যায়। আহ! আর বলতে হবে না। আপনার যেটা ভালো লাগছে আপনি নিজেও খান, আমিও তাই খাবো। ফাইন। আ বাপিদা? বলো মা। খানিকটা কৌতুকের মতো করেই বললেন বাপিদা। আম বলছি, বা বা আমাদের ২ টো বাটার টোস্ট আর চা হলেই হয়ে যাবে। যো আজ্ঞা মা, তাই দিয়ে দেবো। ৫ মিনিট যেতে না যেতেই বাপিদা একটা ট্রেতে ২ টো বাটার টোস্ট আর ২ টো ওই আদাওলা স্ট্রং চা আনতেই নাকের মধ্যে একটা দীর্ঘ ঘ্রাণ নিয়ে পল্লবী বলল, আহা! এইবার হলো গুড মর্নিং। বুঝলেন? এই বলতেই চোখ বন্ধ করা স্মিত হাসিপূর্ণ মুখের দিকে তাকালো নম্রতা। তাকে কিছু না বলেই বলল, হুম, আপনার তো গুড মর্নিং নিশ্চয়ই। কেন? আপনার নয়? এতক্ষণ না হয় ছিল না। এখন তো মর্নিং হলো। আম I mean to say, উম it is really morning. Good or bad, that is not big things. আসলে কি ব্যাপার জানেন তো? আমার দাদু একটা কথা বলতেন। জলের ওপর তেল ভেসে উঠল আর তেল আর জলের ফারাকটা তুমি বুঝলে, এটাই কি জীবনের যথেষ্ট জ্ঞান নয়? কে শত্রু কে মিত্র আর ভাবার প্রয়োজন নেই। তুমি নিজেকে গুটিয়ে নাও, নিজের মতো করে চলো।
সেটাই ব্যাপার, তাই না? হুম, হতে পারে। আপনার মতে আপনার গুরুজনরা যখন বলেছেন তখন সেটা ঠিকই হবে। উম হুম, বড়রা যেটা বলে সে ঠিক প্রায়ই হয়। কিছু, কিছু ক্ষেত্রে এদিক ওদিক একটু হয়ে যায়। আসলে মানুষগুলো তো ভুল হয় না। সময়টা ভীষণ আঁকাবাঁকা হয়। তাই ভুল করিয়ে দেয়। ওই যে একটা বিখ্যাত কথা আছে না আমাদের বাংলায়? দশচক্রে ভগবানে ভূত। সেরম আরকি। হুম, সেটাই। মানুষই তো বড়, বড় ভূত। ভগবান আর কি দরকার লাইনে আসার? এই বলে নম্রতা চোখের পাতা নিচু করে নিল। পল্লবীর এবার দৃষ্টি পড়ল নম্রতার দুটো চোখ, মাথা, হাত, কান, সমস্ত শরীরটার দিকে। তাকিয়ে ভাবল, আহা! কত ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কত কষ্ট পাচ্ছে। কারণটা অবশ্য জানার এখনো সাহস করতে পারেনি পল্লবী। কোথাও কি একটা বাঁধো বাঁধো ঠেকছে। জানি না কেন মেয়েটা এত কষ্ট পেয়েছে। ভগবানই জানে ওর জীবনে কি চলছে। তা যাই হোক, আজ ওকে আমি ছাড়ছি না। যতক্ষণ না আমি বুঝবো শি ইজ পারফেক্টলি ওকে অ্যান্ড স্টেবল। যাই হোক, অত কথা ভাবার আমার এই মুহূর্তে দরকার নেই। যেটা করছি আমি সেটাই করব। এর মধ্যেই বাপিদা একটা ছোট টুল টেনে ওদের সামনেই বসেছে। পল্লবীর নজর ছিল না তাতে। হঠাৎ করেই বাপিদা নম্রতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তা তোমার নাম কি? নম্রতা খানিকটা ইতস্ত হয়ে বাপিদার দিকে তাকিয়ে বলল, আমার নাম? হ্যাঁ, তোমার নাম। তোমার নাম কি? নম্রতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো? কলকাতায়। উম, তা কে আছে তোমার বাড়িতে? আমার পরিবারে বাপি, মা আর আমার দাদা আছে। রিসেন্টলি বিয়েও হয়েছে তার। আচ্ছা, তার মানে বৌদি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর? আর কেউ নেই। গত বছর ঠাম্মা মারা যাওয়ার পর বাড়ির বড় হিসেবে বাবা, মা, দাদা ছাড়া আমার আর কেউ নেই। হুম, বুঝলাম। তা যাও মা, মুখটা ধুয়ে এসো, হাতটা ধুয়ে এসো। চাটা ঠান্ডা হয়ে যাবে যে। হ্যাঁ, যাচ্ছি কাকু। হ্যাঁ, ওইখানে জল আছে, যাও। এই বলে নম্রতা ধীর পায়ে জলের মগটা হাতে নিয়ে বাইরের দিকে একটু এগিয়ে যেতেই পল্লবী সটাং বাপিদার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ বাপিদা, এখানে কি কোনো বিয়ের সম্বন্ধ হচ্ছে? বাড়িতে কজন লোক আছে, তারা কি করে, কি বৃত্তান্ত, তোমার কি বুদ্ধি গো? এই চুপ কর, চুপ কর। আমি না জিজ্ঞেস করছি বেনিফিট নিয়ে। দেখতে হবে না তুই কার সাথে মিশছিস, কি বৃত্তান্ত, কেমন পরিবার থেকে বিলং করে। আশ্চর্য! আমি আ তুমি কি গো? কি মানে? কি মানেটা কি? ১৬ বছর ধরে তুই এখানে আছিস। তোর প্রতি আমার কোনো দায়িত্ব নেই? যার তার সাথে মিশলেই হলো? কোন পরিবার থেকে বিলং করে আমার জানতে হবে না? হাসতে ভাবি তো অত জোর বলো না। ওহ! বলো না। তারপর কার সাথে না কার সাথে বন্ধুত্ব করে কি, কি সব হয়ে যাবে। আজকালকার দিনকাল খুব খারাপ। আর আমি চাই না তুই নতুন করে কোনো কষ্ট দুঃখের মধ্যে জড়িয়ে পড়। ব্যাস। তুই কি বুঝবি বলতো? তুই কি বুঝবি? ভারী আমার ডাক্তারবাবু। বাড়ির বাবা-মাদের কত কষ্ট হয় জানিস? তার সন্তান কষ্টে থাকলে? ওহো! বাপিদা প্লিজ, আবার ড্রামা, আবার পুরনো কথা। প্লিজ চুপ করো না। চুপ করো। আমি তো বলছি কিচ্ছু ব্যাপার না। তবে একদিক থেকে তুমি ভালোই করেছো। ওর বাড়ির খোঁজ খবরটা নিয়ে। ফাঁকিটা এগোও না। বাবা! এই বললি তোর কোনো দরকার নেই, তোর বিয়ের সম্বন্ধ হচ্ছে না, আবার তোর এত ইন্টারেস্ট কিসের? উফ! আবার কথা। তুমি বলতে বলেছি, তুমি বলবে কি বলবে না বলো? ঠিক আছে, ঠিক আছে, শান্ত হয়ে বসো, বড় হয়েছো। ঘাড়ে উঠে পড়ছে একবারে। সরি বাপিদা, জিজ্ঞেস করো। হুম, এসো, এসো, এসো। বসো, বসো, বসো বাবু বসো। নাও চাটা খাও। এরপর নম্রতা খুব শান্তভাবে চায়ের গ্লাসটা হাতে নিল। সেই সাবেক পুরনো কাঁচের গ্লাস। চুমুক দিতেই মাথাটা কেমন যেন ঝিনকে ছেড়ে গেল। চোখটা খুলে বলল, সত্যি চাটা খুব স্ট্রং। জানেন কাকু? হুম, তা তুমি কি করো? আমি? আমি একটা কোম্পানিতে চাকরি করি। কিসের কোম্পানি? বাপিদার ফরওয়ার্ড অ্যান্সার দরকার।
কারণ নম্রতা কে, কোথা থেকে এসেছে, কি বৃত্তান্ত না জানা পর্যন্ত পল্লবীর সাথে সে এগোতে দেবে না। সুতরাং খুব স্ট্রং ভাষায় প্রশ্ন করলো, কিসের কোম্পানি? নম্রতা আর এক সিপ চায়ের টান দিয়ে বলল, একটা বিজ্ঞাপন কোম্পানি, টিভি চ্যানেল বলতে পারেন। টিভি চ্যানেল, ওকে। তো তুমি ওখানে কি কাজ করো? আমি আমি একজন আর্টিস্ট। আর্টিস্ট মানে অভিনয় করো নাকি তুমি? আহা আহা, অভিনয় না কাকু। আমি একজন আর্টিস্ট মানে আমি ছবি আঁকি, কার্টুন। সেই ছবিগুলোই নানা রকম সফটওয়্যারে এগিয়ে পিছিয়ে জীবন দান করা হয়। তারপর আপনারা কার্টুন দেখেন, সেটাই। আচ্ছা, তার মানে ওই যে আমরা ছোটা ভীম দেখি, তারপর ডোরেমন দেখি, নোবিতাকে দেখি। তুমি ওগুলো ছবি আঁকো তো? বেশ এক্সাইটমেন্ট হয়ে গেল বাপিদার। আর এইদিকে পল্লবী হাঁ করে নম্রতাকে দেখছে। একটা অদ্ভুত দৃশ্যের শুরু। হ্যাঁ কাকু, আমি ওই কাজটাই করি। বাহ, এ তো খুব মজার কাজ। যাক, শান্তি। শান্তি? কি, কিসের শান্তি? কিছু না, এই আর কি, তুমি তোমার মনের মতো কাজ করো, এইটাই শান্তি। হ্যাঁ, ওই একটাই জিনিস আমার জীবনে আছে যেটা আমার খুব মনের কাছের, মনের মতন। বেঁচে থাকার অবলম্বন বলতে পারেন এখন থেকে। এখন থেকে কেন? আগে ছিল না? আগে বেঁচে থাকার আর একটা কারণও ছিল, আজ থেকে সেটা আর থাকলো না, এই আর কি। আহ, দেখো মা, জীবনে অনেক কিছুই তো ওঠাপড়া থাকে। আমরা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি না, কষ্ট পাই, যন্ত্রণা পাই। কিন্তু একটা কথা বলি, জীবনটা তো থেমে থাকবে না, আমাদের এগোতে হবে। জীবন কিন্তু একটা। তুমি অনেক ছোট, তাই কি হয়েছে আমি জানি না, তবে একটা কথা তোমাকে আমি বলতে পারি, তোমার বন্ধু, কখনো ওর পাশে বসে ওর কথা শোনো। জীবনের প্রত্যেকটা পরদে পরদে যে যন্ত্রণা, যে সংঘর্ষ ও সহ্য করেছে, স্টিল এখনো সহ্য করছে, তারপর বেঁচে থাকার কোনো কারণই হয়তো ছিল না। তাই বলি, ও যদি বেঁচে থাকতে পারে, তোমার জীবনে যথেষ্ট কারণ আছে বেঁচে থাকার। তুমি ঠিক পারবে, দেখো। এই বলে খুব সস্নেহে নম্রতার মাথায় হাত বুলিয়ে বাপিদা উঠে চলে গেলেন। আর পল্লবী নম্রতার দিকে এমনিই তাকিয়েছিল, আর নম্রতা এবার পল্লবীর দিকে তাকালো। অদ্ভুতভাবে দৃষ্টি বিনিময় চলল দুজনের। হুম, দৃষ্টি বিনিময়ই বটে। একজন অবাক হয়ে দেখছে যে একজন কার্টুনিস্টের এমন হাল কেন। দ্বিতীয়জন এটা ভাবছে যে যাতে ডাক্তারবাবু কিন্তু তার জীবনে এত বিপর্যয় এসেছে যে সে এক্সাম্পল হয়ে গেছে অন্যের কাছে, সেটা কেন? আমরা একটু এগোই, তারপর আমরা দুজনের খবরই নিয়ে নেবো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমি আছি না আপনাদের সাথে, সব গল্প বলছি তো। চলুন। খানিকক্ষণ পরই একটা ছোট ন্যানো কার এসে থামলো স্টেশনের ওই ধারে। বাপিদার সঙ্গে সঙ্গে বললো, এই যে তোমার গাড়ি কাকু এসে গেছে, যাও। কোথায় যাবে বলছো? হ্যাঁ, এসে গেছো? একটু দাঁড়াও প্লিজ। নম্রতা, চলো। কোথায়? এই তো তুমি বললে যে আমি যেখানে নিয়ে যাব তুমি যাবে, কোনো অসুবিধা নেই তোমার, তো চলো। হ্যাঁ, চলুন। কোনো হেজিটেশন নেই, কোনো কিচ্ছু নেই। কেমন যেন আলগা শরীরে হেঁটে পড়ল নম্রতা পল্লবীর সাথে। গিয়ে বসলো গাড়িতে। গাড়ি ছুটল অনেক জোর, জোর থেকে জোর। রাস্তা ফাঁকা, ব্রিজও হালকা ভিড় কমেছে এখন। গাড়ি কাকু পিছন ফিরে বলে, এটা কে হয় রে? এটা আমার বন্ধু কাকু, নম্রতা। ও একজন কার্টুনিস্ট, জানো? কার্টুনিস্ট? বাহ, ভালো খবর, ভালো খবর। তো দুজনের বন্ধুত্ব হয় কি করে রে? তুই তো একেবারে একে একে দুই, দুয়ে দুয়ে চার করা মানুষ, আর এই তো কল্পনা রাজ্যের মানুষ। দুজনের বন্ধুত্ব হলো কি করে সেই তো ভাবছি। ঠিকই বলেছ, হয়ে গেল, বাস, তাই না?
নম্রতা অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বললেন, হুম, যেটা হবার নয় সেটাই তো হয়, আর যেটা হবে বলে আমরা ভাবি সেটা তো হয় না কাকু। সে তুমি ঠিকই বলেছ, তবে এই পাগলাটার সঙ্গে থাকছো তো তোমারও না তার কেটে যায়। এই তো পুরো তার কাটা। কাকু প্লিজ, আমার ডাক্তারবাবু, তুমি অলওয়েজ আমাকে তার কাটা তার কাটা বলো। হুম, তবে তার কাটাই ভালো। তার কাটা হয়েছিস বলেই এখন ঠিকঠাক আছিস। তোকে ভালো হতে হবে না, তুই আমাদের এটাই ঠিক আছিস। থ্যাংক ইউ কাকু। মাঝে মাঝে তার কাটাদের দরকার আছে সমাজে বলছো। হুম, আলবাত্তা আছে। সবাইকেও তো নিয়ম মাফিক হলে না হলেও চলে। এই বলে গাড়িটা এগিয়ে দিলেন গাড়ি কাকু। নির্দিষ্ট সময় মিনিট 40-এর পরই আদ্যাপীঠ পৌঁছে গেল ওরা সবাই। গাড়ি কাকু একটা প্রণাম জানিয়ে মন্দিরের বাইরেই গাড়ি স্ট্যান্ড করে তিনজনকে নিয়ে ঢুকলেন মন্দিরে। সময় যা দেখাচ্ছিল ঘড়িতে সেই সময় একটা কুপন কাটার টাইম। তো ওদের দুজনকে বলল, যা তোরা এগিয়ে যা, মন্দিরটা দেখ, নাট মন্দিরে বস, আমি আমাদের তিনজনে কুপন কাটি। পল্লবী টাকা এগোতে গেল, আর গাড়ি কাকু বলল, অনেক হয়েছে, পাকাবো না, যাও, বলে ছোট্ট মিষ্টি একটা দাবড়ানি দিয়ে এটাই বোঝালো যে এসবের কোনো দরকার নেই। হুম, কিছু কিছু সম্পর্ক হয়তো এমন হয় যে আমাদের রক্তের সম্পর্ক নেই, ব্লাড টেস্ট করলে ডিএনএ ম্যাচ করবে না, কিন্তু কবেই যে আত্মার আত্মীয় আমরা হয়ে যাই সেটা আমরা নিজেরাই জানি না। কেন গুরুত্বপূর্ণ কেউ কারোর কাছে কেউ যদি জেনে যায় না, দেখবেন সে গুরুত্বহীন হয়ে যায়। তাই কিছু জিনিস না বোঝাই ভালো। সেরকমই পল্লবীর জীবনে এই বাপিদা, গাড়ি কাকু, এরকম অনেকগুলো সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর ওপর বেস করেই পল্লবী বেঁচে আছে বলবো। তাই ওগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো বিশ্লেষণ করার পল্লবীর প্রয়োজন পড়ে না। এবং এই লিস্টে যারা আছেন তারাও আর সেই ব্যাপারে ভাবে না যে পল্লবী কেন ওদের এত নিজের। সন্তানের মতন নয়, তার দাবি সন্তানের মতোই, সে সন্তানই। তো এইরকম একটা ব্যাপার-স্যাপার যখন চলছে, এইদিকে আমরা দেখলাম পল্লবী আর নম্রতা ধীর পায়ে আস্তে, 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 আস্তে করে ভেতরে ঢুকতে শুরু করেছে। আজকে মন্দির প্রাঙ্গণ একটু ফাঁকা। তার কারণ আজকে তো ভ্যালেন্টাইনস ডে। তো পার্ক, সিনেমা হল, ক্যাফেটেরিয়া অ্যান্ড মলস এইগুলোতে ভিড় বেশি। নিদেনপক্ষে প্রিন্সেপ ঘাটে তো মনে হচ্ছে ছবি তুলতে গিয়ে পা পড়ার জায়গা নেই। তাই ওগুলো আজকে ভিড় সব ওদিকে, সুতরাং মায়ের মন্দির ফাঁকা, মা তোমার আর আমার, এইরকমই একটা সিচুয়েশন ভেবেই রেখেছিল পল্লবী, আর ঠিক সেরকমই পেল। চলো এবার আস্তে আস্তে করে নম্রতা যখন এগোতে এগোতে কোথাও কোথাও থেমে পড়ছিল, পল্লবী বুঝতে পারছে না যে করি তো কি করি। এবার খানিকটা ইতস্তত করেই নম্রতার হাতটা চেপে নিয়ে নাট মন্দিরের ওপরে ওঠালো। খানিকক্ষণ বসার পর আরতির সময় হলো। খুলে গেল দরজা, মায়ের মুখের দর্শন হলো, প্রাণটা সেখানেই জুড়িয়ে গেল। আর নম্রতা হু হু করে কাঁদতে শুরু করলো। পল্লবীর ভেতরটা ভাঙচুর হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল নম্রতার সাথে ভীষণই কিছু খারাপ হয়েছে। এ যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। তাই পল্লবী আবার অজান্তে নম্রতাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরার মধ্যে এমন একটা কিছু ছিল যেটা কোনো ভাষায় বিশ্লেষণ করে বোঝানোই সম্ভব নয়। ডুকরে ডুকরে মেয়েটা কাঁদতে শুরু করেছিল। আশপাশ থেকে কিছু লোক তো নজর করছিল, কিন্তু মায়ের মন্দিরে এসে কোনো ভক্ত যদি অশ্রু বিসর্জন করে আর তার আরতি যদি মাকে সে জানায়, তাহলে সেখানে হয়তো কারো কিছু বলার থাকে না। দৃষ্টিকটু তো নয়ই। কোথায় গিয়ে পল্লবীর মনে হলো এই ছোট্ট মেয়েটাকে সে কি করে রক্ষা করবে, কি করে এটা বোঝাবে যে জীবনটা হয়তো এখানে শেষ হয়নি, আরেকটু এগিয়ে দেখা যেতেই পারে। যাই হোক, সেই মুহূর্ত কাটিয়ে ওরা সেখানে বেশ খানিকটা সময় সেদিন কেটে গিয়েছিল। তারপর নির্দিষ্ট জায়গায় না থেমে
গাড়ি কাকুকে পল্লবী বলল, আম কাকু আমরা হাওড়া স্টেশন যেতে পারি কি? হাওড়া? কেন রে? না, ওকে হাওড়া অব্দি ড্রপ করে ওলা বা উবের স্ট্যান্ড থেকে কিছু একটা ব্যবস্থা করে আমরা ফেরত আসবো। ততক্ষণে পল্লবীর শরীরের হাড় শুদ্ধ যন্ত্রণা হচ্ছিল। তার কারণ অত লম্বা ডিউটি, এতটা লম্বা ট্রেনের সফর, তারপর প্রায় অর্ধেকটা বেলা কেটে গেছে। তখন প্রায় বিকেল ৪টে। তো সে মতো ক্ষেত্রে শরীরের ক্লান্তিটা তো কিছুটা অস্বাভাবিক নয়, তাই না? তাই সিটে বসে শরীরটা এলিয়ে দিল সিটে। আর নম্রতা কেমন যেন কুঁকড়ে চুপ করে তখনও। পল্লবী নম্রতার দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বলল, আচ্ছা ফোনটা দেখি আপনার। নম্রতা কিছুই বলল না, ফোনটা এগিয়ে দিল। ততক্ষণে পল্লবী নিজের পাওয়ার ব্যাংকটা বার করেছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে ফোনটা হয়তো চার্জ নেই, ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। তা ওর প্রিয়জনদের চিন্তা বাড়ানো, দুশ্চিন্তা কোনো প্রয়োজন নেই। তাই ফোনটা চট করে নিয়ে পাওয়ার ব্যাংকে আটকে দিল। নম্রতা পল্লবীর দিকে তাকিয়ে বলল, পাসওয়ার্ড জানতে চাইলেন না তো? ফোনটা কি করবেন আপনি? ফোন করবেন? হুম, ফোনটা একটু চার্জ দিয়ে দিচ্ছি। যদি ফোনটা বন্ধ হয়ে যায়, তোমার বাড়ির লোক যদি ফোন করে টেনশন করে, তাই। ও, আমি ভাবলাম, তুমি কি ভাবলে তোমার বিনা অনুমতিতে আমি ফোনটা নিয়ে তোমার নাম্বার নেব? না, কিছু না। সরি, আমি তুমি বলে ফেললাম। হ্যাঁ, আপনি অনেকবারই আমাকে তুমি আপনি করছেন। আপনি আমার থেকে বয়সে অনেকটা বড়। আর তাছাড়া আমরা অনেকটাক্ষণ একসাথে কাটিয়েও তো ফেললাম এখন, তাই না? হুম, আপনি আমাকে তুমি বলতে পারেন। উই আর গুড ফ্রেন্ডস, as লাইক গুড ফ্রেন্ড। তুমি কি জানো আমার সম্পর্কে? ডক্টর পল্লবী, যাদের সম্পর্কে গোটা জীবন জুড়ে আমরা অনেক কিছু জানি ভেবে মনে রাখি, সেখানে আমরা ফুল হয়ে যাই। তার কারণ হয়তো দিনের শেষে এসে জানতে পারি যে আমাদের যা জানা সবটা ভুল। আর আজকের গোটা দিন আপনার মতো স্ট্রেঞ্জারের সঙ্গে কাটানোর পর যা কিছু মন বুঝছে সেটা ভুল হবে না। তাই বললাম, আমরা বন্ধু। এই বন্ধু শব্দটা পল্লবীর কান অব্দি পৌঁছে যেন মাথা, মন, মস্তিষ্ক কেমন একটা কম্পনের সৃষ্টি করলো। বন্ধু, বন্ধু, আবার বন্ধু। ওহ! এই একটা সম্পর্কই তো কেমন যেন জীবনটা তার তছনছ করে দিয়েছে। আজও পল্লবী একা হয়ে আছে পৃথিবীতে। সো কল্ড সম্পর্কগুলো তাকে এত ঠকিয়েছে, এত পর্যুদস্ত করেছে, এত রক্তাক্ত করেছে, এত ক্ষতবিক্ষত করেছে যে সেই শব্দতেই সে ভয় পায়। খানিকটা অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়েছিল সে। গাড়ির হর্ন এদিক ওদিকে খানিকটা সম্বিত ফিরে পেয়ে নম্রতার দিকে তাকিয়ে বলল, যদি কিছু মনে না করে একটা কথা বলি? হুম, বলতেই পারেন। রাইট নাও আপনি বলতে পারেন আমায়। উহ, সেই এইরম কথা কেন বলছো? শুধু আমি বয়সে বড় বলেই তোমার উপর ডমিনেশন করতে তো পারি না। আবার অনুরোধও করছি না। শুধু বলছি, তোমার আমার কথাটা রাখা না রাখাটা তোমার চয়েস। হুম, বলুন। আম যদি কিছু মনে না করো, বাড়ি পৌঁছে একবার জানাবে আমায়? হুম, কিন্তু তার জন্য তো নাম্বার দরকার। হ্যাঁ, আমি আমি আমার নাম্বার দিচ্ছি না তোমায়। এই বলেই পকেট থেকে মানিব্যাগটা বার করে একটা কার্ড সবেই বার করতে গেছে কিনা নম্রতা ঠান্ডা হাতে পল্লবীর হাতের উপর হাত রাখল। কার্ড কেন দিচ্ছেন আপনি? নাম্বার? আপনার কাছে তো আমার ফোনটাই আছে, তাই না? একটা ডায়াল করলে তো আমার নাম্বারটাও আপনার কাছে আসে।
আপনারটা আমার কাছে চলে আসে, তাই না? নাম্বারটা এক্সচেঞ্জ হওয়া খুব দরকার। মানে আমি আপনার ফোনটা আবার আপনি কেন? এই তো বললেন। আই এম সরি। আসলে অভ্যস্ততা হয়ে গেছে। পেশেন্টদেরকে আপনি বলে, বলে এনিওয়ে আ ফোনটা খুলে দাও। ফোনটা আমার ফিঙ্গার টিপ পাসওয়ার্ড আছে। দিন। ফোনটার বুড়ো আঙুল ছোঁয়াতেই ফোনটা খুলে গেল। ফোনের ভিজুয়ালে নম্রতার একটা মিষ্টি হাসি, হাসি মুখের ছবি। দেখে পল্লবী মুগ্ধ হয়ে গেল। একগাল হাসি হেসে নম্রতার দিকে তাকিয়ে বলল, "দেখো তো, ছবিটার মেয়েটা কত সুন্দর, তাই না?" নম্রতা এই অদ্ভুত কথাতে পল্লবীর দিকে তাকিয়ে বলল, "ছবিটা তো আমার।" "হ্যাঁ, সত্যি তোমার?" বল নম্রতা কনফিউজ হয়ে গেল যে পাগল নাকি মানুষটা? সত্যি কি তার কাটা নাকি? তখন নম্রতা বলল, "আপনি কি আমার সাথে মজা করছেন?" "মজা নয়। তুমি দেখো এই মেয়েটা কি ব্রাইট! হোয়াট আ কিউট স্মাইল! কি ভীষণ সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ! তোমার তো কেমন বাবা একটা ঝোড়ো কাক দেয় ডাক অবস্থা। তাই জন্য।" এই কথা বলার পরই নম্রতার মুখে একটা স্পিরিচুয়াস হাসি খিলখিলিয়ে বেরিয়ে এলো। এটাই দরকার ছিল পল্লবীর। তখন বলল, "আমার নাম জোড়ো কাক দেয় ডাক? আচ্ছা, এই মেয়েটা আমি না? উহুম, আমার তো মনে হচ্ছে না। সকাল থেকে একটা অদ্ভুত মানুষের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি। কোথায় 14 ফেবস, কোথায় ভালো, ভালো খাবো, ঘুরবো, ফিল্ম দেখবো, না তো কি একটা বেবি সিটার বেনে গেলাম।" "কে বলেছিল আপনাকে বেবি সিটার হতে?" "মন। আমার মন বলেছিল। ফেঁসে গেলাম তো মনের কাছে। হয়ে গেলাম আপনার বেবি সিটার আমি।" "তা হয়ে যখন গেছেন, পথ যখন আর খোলা নেই, তাহলে নাম্বারটা এক্সচেঞ্জ করুন এবার। অনেক হয়েছে উল্টোপাল্টা আমাকে বলা। ওকে, ওকে, রাগ করো না সখী।" "কি? সখী? আ সরি, 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 সরি। ক্ষমা মা, ক্ষমা। আর বলব না। মিস বন্দ্যোপাধ্যায়, রাইট?" নাহ, আপনার মুখের সখীটা বেশ ভালো লাগলো। ও নামে কেউ এর আগে ডাকেনি আমায়। ঠিক আছে, ওই বলেই ডাকুন। নাম্বার এক্সচেঞ্জ হয়ে যেতেই নম্রতা পল্লবীর দিকে তাকিয়ে একগাল হাসি হাসল। খানিকটা চেষ্টা করে বোঝা গেল, তবুও এফোর্টটা দিতে ইচ্ছা হলো তার। "আচ্ছা, আপনি বাড়ি পৌঁছে প্রথমে আমায় জানাবেন, তার কারণ আপনি আগে পৌঁছাবেন। আমি তারপর জানিয়ে দেবো। প্রমিস?" "সত্যি প্রমিস করছো?" "হুম।" খানিকটা দূর নম্রতা এগিয়ে যেতেই পল্লবী পিছু ডেকে বলল, "শোনো।" নম্রতা পিছন ফিরল। "বলুন।" "কথা দিয়ে কেউ কথা রাখে না। তুমি যদি থেকে যাওয়ার কথা দাও, তাহলে আমি চলে যাওয়ার কথা দেব না, আর চলেও যাব না। ফোনটা করো, বুঝেছ?" "হুম, ফোনটা করব আমি।" এরপর ওদের বুক করা ওলাতে চেপে পড়ল নম্রতা। নম্রতার গাড়ি এগিয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত চোখের কাছে ব্লার হলো দৃশ্যটা, ততক্ষণ পর্যন্ত পল্লবী দাঁড়িয়েছিল। আজকের বেবি সিটার, এই বলেই হাসি পেয়ে গেল তার। এরপর গাড়ি কাকুর সাথে গাড়িতে চেপে পড়ল পল্লবী ফ্রন্ট সিটে। কোনো কথা নেই, একটা মৃদু গান চালিয়ে দিল। চালিয়ে দিয়ে চোখ দুটো বুজে দিল। শরীরের ক্লান্তিতে চোখটা লেগে আসছিল ঠিকই, কিন্তু যতবার চোখটা বন্ধ করছিল, ততবার নম্রতার ওই হাসি মুখটাই এবার ভাসতে লাগলো। পল্লবী নিজেকে একটু পিঠ থাপথাপিয়ে নিল আর বলল, "আজকের বেবি সিটারের মার্কস 10 on 10। কেউ দিক আর না দিক, হয়েই গেল।" অন্যদিকে নম্রতা চোখ থেকে তখনও জল চলে এলো, কিন্তু কোথায় গিয়ে যেন তার সমস্ত হারিয়ে ফেলার যন্ত্রণাটা কমে গেছে। সে অনুভব করছে একটু অন্যরকম। কি অনুভূতি সেটা সে এখনো বোঝেনি।
শুধু হাসি হাসলো আর হেসে ফোনটা বার করে ডক্টর পল্লবী মুখার্জির জায়গায় সেভ করলো তার কাটা। হুম, তো বন্ধুরা বুঝেই গেলেন একজন তার কাটা, এই বলেই সেভ হলো। আর অন্যদিকে নম্রতার নাম্বারটা পল্লবী সেভ করলো দ্য বেবি সিটার এই বলে। অদ্ভুত বিষয়, নিজের নামটা বেবি সিটার হতে পারতো, অন্যের নামটাকে দিয়ে দিল সে বেবি সিটার। জানি না এই কারণটা হয়তো অন্যরকম, যাই হোক বেবি সিটার বেবি সিটারই। তো যে যার গন্তব্যে পৌঁছে গেল আজকের মতন। ভ্যালেন্টাইন্স ডে এর দিনে এরকম একটা অদ্ভুত দিনচারিতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়, বাট যার হয় তা তো হয়ই। দুজন ভেঙে যাওয়া মন, দুজনেরই আলাদা আলাদা গল্প আছে, অন্য অন্য জীবন সংগ্রাম আছে। আর এই দুজন মানুষ হঠাৎ দেখা হলো একটা অদ্ভুত পরিস্থিতিতে। এখন আমরা আগে দেখে নেব এদের সাথে হলো তো কি। তো দুজনের ডিফারেন্ট গল্প কি আছে সেটা জানা খুব ইম্পর্ট্যান্ট। আবার এটাও দেখা দরকার যে সত্যিই নম্রতা পল্লবীকে জানায় কি জানায় না বাড়িতে। আমরা মোটামুটি ২-৩ ঘন্টা পর বুঝেই যাব বিষয়টা কোন দিকে এগোচ্ছে, তাই না? একটু ওয়েট করে নিই। যথারীতি সারাদিনের দৌড়োদৌড়ি আর ছটপটানির পর পল্লবী বাড়ি চলে এলো। জোরে শাওয়ারটা অন করে দিয়ে তার তলায় চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল আর চোখ বন্ধ করে সারাদিনের কথাটা একবার ফ্ল্যাশ আউট হলো পল্লবীর মাথায়। এরপর আর বিশেষ কিছু না, চানটা সেরে কোনো রকমে বেরিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতেই হঠাৎ করে ফোনটা ব্লিং করে উঠল, টিং করে একটা শব্দে। মনটা কেমনই বলছিল যেটা হয়তো নম্রতাই মেসেজটা করেছে। সুতরাং আর দেরি না করে সেই অবস্থায় ফোনটা ধরল। হ্যাঁ, যা ভাবা ঠিক তাই, নম্রতার একটা ছোট্ট মেসেজ, আমি বাড়ি পৌঁছে গেছি, ভালো থাকবেন। পল্লবী একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। ভেবে পেল না যে ঠিক কি রিপ্লাইটা দেওয়া দরকার ওকে। তুমিও সাবধানে থেকো, নাকি এটা বলা, জানি না কি হয়েছে তোমার সাথে, কিন্তু সব ভুলে থেকো, নাকি এটা বলার কথা, একটু চেষ্টা করে দেখো। আহ, কিছুই মাথায় এলো না। নম্রতাকে বলার মতন কোনো কথাই তার মাথায় আসছে না। তার কারণ একটা মানুষের সাথে সারাটা দিন ঘুরে ফেলার পরও সে কখনোই জানতে চায়নি যে নম্রতার কি হয়েছে। শুধুমাত্র এইটুকু মনে হয়েছে যে বয়সে ছোট একটা বাচ্চা মেয়ে, সে ভীষণ কষ্ট পাচ্ছে, যে কোনো সময় সেই কষ্টের তোড়টা সামলাতে না পেরে বয়ে যেতে পারে, তাই তাকে সামলে নেওয়া দরকার, এটুকুই। কেন জানি পল্লবীর জীবনেও এমন অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল যেটা থেকে সে শিক্ষা পেয়েছিল যে এই মুহূর্তগুলোতে বোধ করি ভগবানও বোধহয় সঙ্গে থাকতে চান না, কিন্তু সেই মতো মুহূর্তে কোনো একটা মানুষের এই মানুষগুলোর পাশে থাকা খুব দরকার, কোনো কারণ ছাড়াই দরকার। জীবনের বহু ব্যস্ততা আছে এবং থাকবে, ব্যস্ততা ছাড়া কোনোভাবেই জীবনটা কাটে না। হয়তো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সেই ব্যস্ততা থাকে, তাবড় ব্যস্ততা কাটিয়ে হয়তো বহু কষ্টে মৃত্যুকে, জীবনকে হারিয়ে দিতে হয়, তবেই একটা মৃত্যু আসে একটা মানুষের। কিন্তু এই সব কিছুর মাঝখানেই একটা মানুষও আর একটা মানুষের পাশে থাকা, তার সঙ্গে থাকাটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এটা পল্লবী প্রতিদিন অনুভব করে হয়তো নিজেকে দিয়েই। হয়তো ওরও জীবনের বিহাইন্ড দ্য সিন কিছু গল্প আছে, সেটা হয়তো ভীষণ রুক্ষভাবে ঢেকে রেখেছে কোনো না কোনো কারণে। জীবনের সেই কোণটাকে এমন একটা বরফে আবৃত করেছে যে বরফটা ভাঙা কারোর পক্ষেই সম্ভব নয়, বরঞ্চ সেখানে আসলে সেও বরফই হয়ে যাবে, কিন্তু সেটা ভাঙা যাবে না। এনিওয়ে,
এইসব চিন্তাভাবনা করতে করতে পল্লবী শেষ অবধি অনেক ভাবার পর ফোনটা হাতে নিল। তাতে টাইপ করলো, থ্যাঙ্কস ফর ইনফর্মিং মি, স্টে স্টেবল, নাথিং মোর। এই কেজো 3টে শব্দ লিখে সেন্ড ব্যাক করে দিল। কিন্তু পরবর্তী কোনো রিপ্লাইয়ের প্রত্যাশা ছাড়াই অকাতরে টেবিলে ফোনটা রেখে দিয়ে চলে গেল কিচেনে একটু কিছু খাবার জন্য। কারণ সারা দিনে সেভাবে সে কিছুই খায়নি। আর বিশ্রাম তো ছেড়েই দাও। প্রায় 3টে দিন অনিদ্রা, অসামঞ্জস্যপূর্ণ লাইফস্টাইল চলেছে। তাই হাড়ে হাড়ে একটা যন্ত্রণা অনুভব করলো পল্লবী এবার। তাই বিশেষ কিছু ইচ্ছা হলো না। কিছুটা আতপ চাল, 2টো আলু আর একটা ছোট কুমড়োর টুকরো 2 চোখে পড়তে ওটুকুকেই কোনো রকমে ভাতের সাথে সিদ্ধ করতে বসিয়ে দিল। আলসেমি এতই কাতরে ধরেছে যে ভাতের মধ্যে নুন, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা সর্বস্ব সেদ্ধ হতে শুরু করলো। মনে হলো যেন কোনো এক সন্ন্যাসীর সপাক অন্নগ্রহণের দৃশ্য চলছে। একরকম সেটাই। কারণ পল্লবীর জীবনে বাহ্যিক চাওয়া পাওয়ার ইতিহাস শূন্য। তার ইচ্ছা অনিচ্ছা কারোর দাম দেওয়ারও জায়গা নেই। কারণ একেবারেই একা, পরিবার বিচ্ছিন্ন। পরিবারের লোকজন আছেন ঠিকই, কিন্তু সে নিজেকে স্বতন্ত্রভাবে গুটিয়ে রেখেছে অন্য কোনো একটা অদৃশ্য কারণের হেতু। সেটা আমরা পরে জেনে যাব। বাট রাইট নাও এটাই লাগলো। যাই হোক, কোনো রকমে সিদ্ধ ভাতটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে টেবিলে এসে বসে না তাতে ঘি দিল না তাতে তেল দিল। ভুলে গেল না ইচ্ছাকৃত করলো সেটা বোঝা যাবে না। কারণ ডাক্তার বলে কথা, কি যে মেনটেন করে বেড়ায় ভগবানই জানে। যাই হোক, আপাতত আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা ও এমনি ঢেলে নিয়ে চলে এলো। কোনো রকমে ভাতটা মেখে কোনো রকমে মুখে দিয়ে একেবারে টুলুনি ধরে গেল তার শরীরে। বিছানায় গিয়ে মাথাটা শুধু দিতে বাকি, আর 2 চোখে ঘুম নেমে এলো। এরপর সব ইতিহাস। অন্যদিকে আমরা নম্রতাকে দেখলাম কোনো রকমে চাবি খুলে বাড়িতে ঢুকে সোফায় এলিয়ে দিল তার শরীরটা। চোখটা বন্ধ করে দিতেই ডুকরে কান্না আবার বেরিয়ে এলো। এতই মর্মস্পর্শী সেই কান্না, চারপাশ যেন রিন রিন করে উঠল। ঠিক মনে হলো যেন একটা কাঁচ এতক্ষণ কোনো রকমে ভেঙে যাবার পরও নিজেকে ধরে রেখেছিল। আর সম্ভব নয়। নিয়ম তো আছেই, ভেঙে যাওয়া জিনিস তো কোনোদিন জুড়ে রাখা যাবে না। একটা সময় তাকে ঝনঝন করে ভেঙে পড়তেই হবে। নম্রতার ক্ষেত্রেও সেটাই হলো। বাড়ির নিস্তব্ধতা, একাকিত্ব আর অসম্ভব রকমের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে শত ছিদ্রে ছিটিয়ে পড়ল চারপাশে। সেটা আর কোনো শব্দে, কোনো রূপে আর বর্ণনার যোগ্য নয়। হয়তো মানুষের যন্ত্রণা এতটা বেশি হয়ে যায় যে সেটাকে আর বোঝানো যায় না। শব্দকোষ শূন্য হয়ে যায়। ভাষা আর আসে না সেখানে। সেই রকম একটা পরিস্থিতিতে কোনো রকমে সোফার ওপর নিজেকে কুঁকড়ে, একদম কুঁকড়ে ফেলল। কতটা সময়, কতটা ঘন্টা, কতটা রাত হচ্ছিল নম্রতার কোনো নজরই নেই। একসময় কাঁদতে কাঁদতে, ফোঁপাতে ফোঁপাতে বাচ্চা মেয়েটা কখন ঘুমের কোলে ঢলে পড়েছিল সে নিজেই জানে না। কিছু সময়ের পর একটু অদ্ভুতভাবে সোফার মধ্যে ওইভাবে শোয়ার কারণে বোধহয় মেয়েটার একটু কষ্ট হচ্ছিল। তাই উঠে বসলো। ঘড়িতে তখন 2:30 বাজে। না, সারাদিনের ওরম একটা চিটচিটে জামা কাপড়, আলোথালো চুল, শরীরের একটা অসহ্যতা সব মিলেমিশে নম্রতা ডিসাইড করলো যে না, একটু গরম জল করে স্নান করা যাক। যেটা ভাবা সেটাই কাজ। শাওয়ারের তলায় দাঁড়িয়ে গিজারটা অন করে দিল। ফলে জলটা একটু উষ্ণ গরম হয়েছিল। গা হাতে অসম্ভব একটা ব্যথা অনুভব করলো নম্রতা। সম্ভবত ওর জ্বর এসেছিল। চোখটা অসম্ভব জ্বালা করছে, লাল হয়ে গেছে। শরীরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে।
মনে হচ্ছে যেন সারা গায়েকে দেশলাই কাঠি জ্বেলে দিয়েছে। এরম একটা শরীরের অসহ্যতা তৈরি হলো। তারপরও কলটা চালিয়ে দাঁড়িয়ে রইল। ঝরার মতন জল শাওয়ার থেকে মাথায় পড়তে লাগলো। আবারও চোখ থেকে টপ টপ করে জল বেরোতে লাগলো। কোথায় আটকানো যায় চোখের জল? আর কোথায় বা লুকোনো যায়? যতই বৃষ্টির জল পড়ুক, শাওয়ারের জল পড়ুক বা সমুদ্রের জল ঢাকুক, চোখের জল ঠিক আলাদা হয়ে যাবে। সেটাই হয়েছিল নম্রতার ক্ষেত্রে। কিন্তু এইবারের বার একটু আলাদা। নম্রতা এবার চোখ বন্ধ করে চোখের জল পড়ল ঠিকই, কিন্তু হঠাৎ অনুভব করল শরীরের মধ্যে সেই স্পর্শটা, যখন সে ট্রেনে বসে ভীষণ করে কাঁদছিল আর টুকরে টুকরে যন্ত্রণায় মনে হচ্ছিল ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ুক ট্র্যাকে আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক তার শরীরটা। ঠিক সেই সময়টাতে সে অচেনা অজানা একটা মানুষ তাকে জড়িয়ে ধরে কিছুটা কনসোল করার চেষ্টা করেছিল, আর সে কি করলো? কিচ্ছু না জেনে তাকে আঁকড়ে ধরেছিল। চোখটা সঙ্গে সঙ্গে খুলে ফেলল নম্রতা। আশ্চর্য তো, এই মানুষটা কে? আজকের পৃথিবীতে এরকম একটা অদ্ভুত মানুষ কি করে পাওয়া যায়? কেই বা একে তৈরি করেছে? আর কোন জাদু বলে তার জীবনে জুটে গেল, এটাই নম্রতা ভাবতে পারল না। হুম, নম্রতা সত্যিই কেমন আশ্চর্য হয়ে যাচ্ছিল সকালে সব কথা চিন্তা করতে করতে। একেবারে ভোরবেলা থেকে তার বর্ধমানে যাওয়া, তারপর যাই কিছু তার সাথে ঘটেছে সেটা, তারপর এটা, কি যে হচ্ছে কিছুই যেন মাথাটা ঠাউর করতে পারল না। ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এসে মাথার চুলটা পুঁছিয়ে সোফায় এসে আবার বসে পড়ল। তখন ঘড়িতে 3:30। চুপ করে তাকিয়ে ভাবতে থাকলো সকাল থেকে তার সাথে হয়েছিল তো কি হয়েছিল। হুম, এইবার আমরা জেনে নেব যে নম্রতার কি ঘটনা ঘটেছিল 14 ফেব্রুয়ারির সকালে, যে তাকে এইভাবে হঠাৎ ছুটতে হয়েছিল বর্ধমানে, আর বর্ধমানেই বা এমন কি হলো যে নিজেকে প্রায় শেষ করে দিতে চলেছিল সে। হুম, সেটা জানা আমাদের ভীষণ দরকার, নাহলে কোনোটাই কিছু বোঝা যাবে না। সো এবার নম্রতার পার্টটা জেনে নিই নম্রতার ভাবনা থেকেই। নম্রতা একটা বহুজাতিক বিপণন সংস্থায় চাকরি করে। সেটা আমরা আগের দিনই জেনে গিয়েছিলাম। তো এবার সুন্দরী, স্মার্ট, প্লেফুল ক্যারেক্টার নম্রতা। তার জীবনে একজন বন্ধু ছিল, তার নাম হলো সাগ্নিক। সাগ্নিক পরবর্তী সময় নম্রতার বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে, আর তাদের প্রেমের সম্পর্ক গড়ায় 2 বছর। সাগ্নিককে প্রথম দিকে নম্রতার বাড়ির লোকের বিশেষ পছন্দ ছিল না, কারণ বৃত্ত, সম্মান ইত্যাদি আদিতে কোনোভাবেই সাগ্নিক নম্রতার পরিবারের যোগ্য মানুষ ছিলেন না। কিন্তু সবসময় তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড দিয়ে সম্পর্ক হয় না, হয়তো দুটো মনের মিলনে, তাই না? তো সে মতো ক্ষেত্রে সাগ্নিক আর নম্রতা বন্ধুত্ব, প্রেমের সম্পর্কে বাড়ির লোক মানুক আর না মানুক আপন গতিতেই এগিয়েছিল। তাই 2 বছর পর নম্রতা ডিসাইড করে যে এবার তাদের একটা রেজিস্ট্রি কোর্টশিপ করে নেওয়াটা খুবই দরকার। কারণ বাড়ির লোক এই 2 বছরের অভ্যস্ততায় না না করতে করতে প্রায় হ্যাঁয়ের দিকে এগিয়েছে। আর যদি হ্যাঁয়ের দিকে এগিয়েই থাকে তাহলে কোর্টশিপ করতে প্রবলেম কোথায়? সাগ্নিকও প্রচণ্ড অ্যাম্বিশিয়াস পারসন। সে ওই একই অফিসের অন্য বিভাগে কাজ করে। বেশ ব্রাইট, ইন্টেলিজেন্ট, ইন্টালেকচুয়াল পারসন, এক কথায় হ্যান্ডসাম হাঙ্ক। তো প্রথম দিকে একটু সময় চেয়েছিল নম্রতার কাছ থেকে সাগ্নিক। পরবর্তী সময়ে সে নিজেও বলে যে হ্যাঁ, অসুবিধে নেই, হতেই পারে। তো নম্রতা ডিসাইড করে যে এইবারের ভ্যালেন্টাইন্স ডেতে একেবারে সরাসরি তার বাড়িতে গিয়ে চমকে দেবে। কারণ নম্রতা জানতো যে সাগ্নিক বাড়িতে সবই জানিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট
এই ইনফরমেশনটা শাগনিক নিজেই নম্রতাকে দিয়েছিল। তার জন্য নম্রতা ডিসাইড করে যে 14 ফেব্রুয়ারি সকালবেলায় সে যাবে প্রথম গুড মর্নিং উইশের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে এবং পরিবারের সবার সাথে একটা হালকা আলাপচারিতা সেরে নেবে। যেমন ভাবা তেমন কাজ। একদম সকাল সকাল পৌঁছে যায় নম্রতা ফার্স্ট স্ট্যান্ড অ্যাটেন্ড করে বর্ধমানে স্টেশনের খুবই কাছাকাছি সংলগ্ন এরিয়াতে শাগনিকদের নিজস্ব বসত বাড়ি ছিল। বাবা স্কুল টিচার, মা গৃহবধূ, তার একমাত্র ছেলে শাগনিক। সুতরাং তাকে ঘিরে তাদের ভাবনা, চিন্তা, স্বপ্ন গগনচুম্বী এবং হওয়াটাতে কোনো অস্বাভাবিকত্বও নেই, একদম পারফেক্ট। তো বাড়ির একটা মাত্র ছেলে হিসেবে বেশ আদরের মানুষই সে ছিল। তো পৌঁছলো এবার সকাল সকাল ভ্যালেন্টাইন্স ডের উইশ নিয়ে নম্রতা। এক বুক আশা, আনন্দ আর ভালোবাসা সবটাই ছিল তার চোখে মুখে। কলিং বেল টিপতেই শাগনিকের মা প্রথম এলেন দরজা খুলে দিতে। নম্রতাকে দেখে এক পলক আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইল যে এত মিষ্টি একটা মেয়ে সকালবেলা এত ফুল ইত্যাদি এইসব নিয়ে কি ব্যাপার। তারপরেই শাগনিকের বাবা এগিয়ে এসে বলল, কে? নমস্কার কাকু, আমি নম্রতা, আমি শাগনিকের বন্ধু হই। আচ্ছা, তোমরা একই তো অফিসে জব করো না? হ্যাঁ হ্যাঁ কাকু। এসো, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো এসো, ভেতরে এসো এসো। শাগনিককে ডেকে দাও, বলো ওর বন্ধু এসছে। হ্যাঁ, তোমরা সবাই বসো, আমি শাগনিককে ডেকে আনছি। এই বলে শাগনিকের মা চলে গেলেন শাগনিককে ডাকতে। বাবা গিয়ে বসালেন বসার ঘরে। ছোটখাটো বাড়ি, কিন্তু বেশ মিষ্টি, ঘরোয়া। এখানে কোনো মানুষ অশান্তিতে থাকতে পারে বলে মোটামুটি কারোরই মনে হয় না, এবং সেটাই সত্যি। খুবই সাধারণ পরিবার, কিন্তু পরিবারের মধ্যে সচ্ছলতা আছে, সৌন্দর্য আছে, সাবেকিয়ানা আছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, মা বাবা লোকটি অত্যন্ত ভালো মানুষ। এটা সেটা কথাবার্তা বলতে বলতে শাগনিক কিছুটা ধড়পড়িয়ে বসার ঘরে ঢুকেই সরাসরি প্রশ্ন, কি ব্যাপার, তুমি এখানে এত সকালে? গুড মর্নিং শাগনিক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে এক গোছা গোলাপ তার দিকে এগিয়ে দিল। শাগনিক খানিকটা বিরক্ত মুখে গোলাপটা নিয়ে ছুঁড়তে যাবে কি তার মা বেশ কড়া চোখে তার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে শাগনিক নিজেকে সতর্ক করে নিয়ে সোজাসুজি চোখে তাকালো তেরছা করে নম্রতার দিকে। এত সকালবেলা বিনা ইনফরমেশনে তুমি কি করতে এসছো এখানে, আমি জানতে পারি? ও মা, আজকের দিনে আমি তোমাকে একটা সারপ্রাইজ করতে এসেছি, এটা তোমার পারমিশন দরকার? অবভিয়াস পারমিশন দরকার। দ্যাট বিকজ দিস ইজ মাই লাইফ, দিস ইজ মাই হাউস। কারোর বাড়িতে আসতে গেলে তার পারমিশনটা যে নিতে হয়, এটা কি তুমি শেখোনি? না তোমার বাবা মা তোমাকে শেখায়নি? শাগনিক, তুমি কিভাবে আমার সাথে কথা বলছো? আর আর তোমার বাবা মা কি আমার সম্পর্কে কিছু জানেন না? জানে কি জানে না সেটা আমি বুঝবো। দ্যাট বিকজ দিস ইজ মাই লাইফ, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এই বলে প্রচণ্ড চিৎকার করে শাগনিক এসে চেনা চেহারাটাই বদলে গেল নম্রতার কাছে। নম্রতা বেশ ভয়ে সিঁটিয়ে সাইডে সরে যেতে শাগনিকের বাবা শাগনিকের দিকে তাকিয়ে অবাকভাবে বলল, আমি তো বুঝতে পারছি না, তুই এইভাবে কেন চিৎকার করছিস মেয়েটার দিকে? এ কি? ততক্ষণে নম্রতার চোখ বেয়ে জল বেরিয়েই এসেছিল। সঙ্গে সঙ্গে শাগনিকের মা নম্রতাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, মা, তুমি তুমি কেঁদো না। কি হয়েছে বলো তো তোমাদের মাঝখানে? তোমরা তো ভালো বন্ধু, তাই না? ইনফ্যাক্ট এটাই তো শাগনিক আমাদের জানিয়েছে, বন্ধু। কাকিমা, শাগনিক এইটুকুই বলেছে, আমরা বন্ধু? হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে? এইবার
শাগনিকের বাবা বেশ সিরিয়াস হয়ে চোয়াল শক্ত করে শাগনিকের দিকে তাকিয়ে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর খানিকক্ষণ পর নম্রতার দিকে তাকিয়ে বললেন, নম্রতা, এদিকে এসো। গুটি গুটি পায়ে নম্রতা হেঁটে এলো শাগনিকের বাবার কাছে। হ্যাঁ কাকু, বলুন, তোমাদের কি সম্পর্কটা আমি জানতে পারি? হ্যাঁ, আমরা 2 বছর ধরে একজন অন্যজনকে ভালোবাসি। কে ভালোবাসে? তুমি একা ভালোবাসো? এই ভালোবাসা তোমার একতরফা, তোমার গায়ে পড়া ভালোবাসা। এই বলে কুৎসিত একটা চিৎকার করে উঠল শাগনিক। সঙ্গে সঙ্গেই শাগনিকের বাবা বেশ কড়া দৃষ্টিতে শাগনিকের দিকে তাকিয়ে বলল, চুপ করো, আওয়াজ নিচু করে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো ক্লাব ঘর নয়, বস্তি বাড়ি নয়। আস্তে কথা বলো। আর বাড়িতে একজন ভদ্রবাড়ির মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি আমি তোমায় শিক্ষা দিইনি? একটু আগে না তুমি জিজ্ঞাসা করছিলে তোমার বাবা মা কি শেখায়নি? না, তাহলে এবার কথাটা তো ঘুরে আমার দিকে হবে। আমি কি তোমাকে ভদ্রতা শেখাইনি? না বাবা, মানে চুপ করে দাঁড়িয়ে থাকো। এখন আমি ওর থেকে সবটা জানবো কি ব্যাপার। তারপর তোমার সব কথা আমি শুনবো। বসো নম্রতা। এই বলে নম্রতাকে সোফার দিকে এগিয়ে দিলেন শাগনিকের বাবা। সামনে গিয়ে বসে বললেন, নম্রতা, তুমি স্পষ্ট করে বলো তো কি হয়েছে? কাকু, আমার বাবা মা প্রথমে আমাদের সম্পর্কটায় রাজি ছিলেন না, কিন্তু তারপর 2 বছর ধরে বলতে বলতে আস্তে আস্তে ওরা এই সম্পর্কটাকে সাপোর্ট করছে, ওরা মেনে নিয়েছে। তাই আমরা ঠিক করেছিলাম কোর্টশিপ করব। ও বলেছিল আপনাদের সাথেও কথা হয়ে আছে। তাই আজকে আমি সকালে সারপ্রাইজ করতে এখানে এসেছিলাম। কিন্তু কিন্তু কি, এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কাকু। ও ও ও ও তো বলছে। এই বলে গলার আওয়াজটা নম্রতার কেমন যেন আটকে গেল। কান্নায় গলাটা জড়িয়ে এসে আর কিছু বলতে পারছিল না সে। নম্রতার পিঠে হাত দিয়ে ক্রমশ হাত বোলাতে শুরু করলো নম্রতার হবু শাশুড়ি মা, মানে আমাদের নম্রতার বয়ফ্রেন্ডের মা, শাগনিকের মা। এরপর নম্রতার চোখে জল ধরে রাখতে পারেনি। সে ভেঙে পড়েছিল সবার সামনে, সদ্য পরিচিত একজন বাবা মার সামনে। তাদেরও খুব খারাপ লাগছিল এই দৃশ্যটা দেখে। এরপর শাগনিকের বাবা তার দিকে তাকিয়ে স্পষ্ট করে জানতে চাইল তার এই রকম অসভ্যোচিত আচরণের কারণ। সরাসরি কথা, বাবা কিছু মনে করো না, আমি তোমাদের জেনারেশনের ছেলে নই যে একবার একটা কথা দিয়ে দিয়েছি মানে সেটা পরিবর্তন করব না। যুগের এখনকার যুগের সাথে এটা ম্যাচ খায় না। আমি আমার কেরিয়ারটা স্ট্রং করতে চাই, তাই তোমাদেরকেও একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে আমি এখান থেকে শিফট হয়ে যাব। মানে কিছুদিনের জন্য আমি বোস্টন যাচ্ছি। হোয়াট? তুই বিদেশে যাচ্ছিস আর আমাদের বলার প্রয়োজন মনে করিস নি? বাবা, এটা আমার ক্যারিয়ার। আমি তোমার একটা ছেলে হতে পারি, তার মানে তো আমার কাজটা এটা নয় যে কাছে পিঠে কোথাও একটা চাকরি করবো আর তোমাদের পাহারা দিয়ে বেড়াবো। দিস ইজ নট মাই লাইফ। এটা হয় না। আমি অনেক পরিশ্রম করেছি আমার ক্যারিয়ারের জন্য, তাই আমি আমার কোম্পানির আর একটা ডিভিশনে যাচ্ছি, বেশি দিনের জন্য না, 5 বছরের জন্য। তারপর যদি আমি ওখানে সেটেলড হতে পারি আমি তোমাদের নিয়ে যাব। আর আজকের দিনে তো কত লোকেরই ছেলে মেয়ে বিদেশে থাকে, তাতে কি হয়েছে? এসব ভাবলে তো হয় না। আমি তো তোমাদের জন্য নিজের পাটা এখানে আটকে রাখতে পারি না, নিজের জীবনটা থামিয়ে রাখতে পারি না। বাবা, জীবনটা একটাই, জীবনটা একটাই। প্লিজ আন্ডারস্ট্যান্ড করো বিষয়টা, যে এইভাবে নিজেকে আটকে রেখে একটা সম্পর্কের জন্য, তোমাদের জন্য আমি নিজের জীবনটা বিসর্জন দিতে পারবো না। আই এম সরি মা, আই এম সরি বাবা। তোমরা নাই পারতে আমাকে এতটা যোগ্য মানুষ তৈরি করতে।
এখন যদি নিজেদের সমস্ত নিরলস পরিশ্রম দিয়ে তোমরা আমাকে তৈরি করেছো, তার বেনিফিটটা তো আমাকে নিতে হবে, নাহলে তো সে মতো ক্ষেত্রে তোমাদের পরিশ্রমটাও বেকার হয়ে যায়, তাই না? আর বাকি থাকে এই মেয়েটা। জীবনে এরকম বহু মানুষের সাথেই দেখা হয়, বহু মানুষের সাথেই সম্পর্ক তৈরি হয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়। ঠিক আছে না, ফরগেট ইট। আমি আগে এগোতে চাই, তুমিও আগে এগো। কে বলতে পারে আমার থেকে আরো বেশি ভালো মানুষ কিছু তুমি পেয়ে গেলে, অথবা তোমার বাবা মার দেখা কোনো ছেলেকে বিয়ে করে নেবে, সেটাই তো সব থেকে ভালো, তাই না? অপেক্ষা করো না। আর আমার জন্য তো তুমি অপেক্ষা করোই না, কারণ আমার কাছে আমার ক্যারিয়ারের থেকে ইম্পর্ট্যান্ট তুমি নও। হতেই পারো না তুমি ইম্পর্ট্যান্ট, বুঝেছো? চেজ সাম আদার পারসন। আমার দ্বারা হলো না বাবা, ক্ষমা এবার। এই বলে একটা সেকেন্ডও সাগ্নিক সেখানে দাঁড়ালো না, সোজা নিজের রুমে চলে গেল আর ছুঁড়ে ফুলগুলো ফেলে দিয়ে গেল। ফুলটা শুধু ফেলে দেওয়া না, ওটা একটা প্রতীকী ছিল নম্রতার কাছে। তার মনে হলো তার মান সম্মান, এতদিনের ইমোশনস, ভালোবাসা, তার অপেক্ষা, তার যন্ত্রণা, সমস্ত কে যেন আছাড় মেরে মাটিতে ফেলে দিল, টুকরো টুকরো করে দিল তার সেলফ রেসপেক্টের যে একটা ধাঁচা ছিল সেটা। সম্পর্কের জন্য সব শেষ হয়ে গেল। আর শেষে কি জানতে পারলো? এমন একটা মানুষকে সে ভালোবাসে যেই মানুষটার কাছে তার কোনো দাম নেই। তার কেরিয়ার থেকে ইম্পর্ট্যান্ট তার বাবা মাই নয় তো সেখানে তার আর কোন জায়গাটা রইল? এতক্ষণ শুধু নম্রতা মাথা নিচু করে কেঁদেছে, নিজেকে টুকরো টুকরো হতে দেখেছে, অসম্মানিত করেছে, নিজেকে অসম্মানিত অনুভব করেছে, আর এখন চোখ ফিরিয়ে দেখলো তার বাবা মাও আঁচল দিয়ে চোখ মুছছে। শাকনিকের বাবা টেবিলের কিনারাটাকে শক্ত করে ধরে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না? কাঁদে, কিন্তু সেটা হয়তো আমাদের মতো করে না। শাকনিকের মা প্রায় মাটিতে বসে পড়েছে, এটা ভেবে যে তার ছেলের কাছে তাদের কোনো দামই নেই। বোঝা, আসবাবপত্র যখন পুরনো হয়ে যায় তখন সেগুলোর জায়গা হয় গোডাউনে, আর তাদের জায়গাটা পূরণ হয় নতুন স্লিম ট্রিম জায়গা উপলব্ধ নতুন ফার্নিচারে। জগদ্দলের খাতায় পুরনো ফার্নিচারগুলো চলে যায়। তাই বাবা মারও জায়গাটা যে সে এত তাড়াতাড়ি এমন জায়গায় পৌঁছে দেবে, এটা শাগনিকের বাবা মা হয়তো প্রত্যাশিত ছিল না। তাই নম্রতার আর শরীর না চললেও কাঁধে ব্যাগটা তুলে নিয়ে নম্রতা শাগনিকের মার কাছে এসে বলল, কাকিমা, আমি চলে যাচ্ছি। আমি আর তোমাদের বিরক্ত করব না, আমাকে ক্ষমা করে দাও। শাগনিকের মা আর কোনো কথা বলতে পারেনি সেই সময়। কোনো রকমে নিজের শরীরটা টানতে টানতে নম্রতাকে একটা অটোতে তুলে দিয়েছিল যাতে সে স্টেশনে পৌঁছে যায়। আর নম্রতা স্টেশনে এসে খানিকক্ষণ এটাই বুঝতে পারছিল না সে কি করবে। তারপর ট্রেনটা উঠে পড়ে অ্যানাউন্সমেন্টটা কোনো রকম বুঝতে পেরে। আর তারপর যেটা ঘটনা ঘটেছে সে তো আমরা দেখেই নিয়েছিলাম। এই সব ভাবতে 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 প্রায় রাত ভোর হয়ে গেল। আর নম্রতা প্রায় হালকা বুকে মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। তখন সে অনুভব করলো বেঘোরে জ্বর আসছে। তার পক্ষে আর বেশিক্ষণ এইভাবে বসে থাকা সম্ভব নয়। তাই কোনো রকমে সে তার শরীরটা টেনে নিয়ে গেল তার বেডরুমে। এরপর অঘোরে জ্বর বাড়তে থাকলো, আর ততই বাড়তে থাকলো তার চোখের সামনে সে অপরিচিত মানুষটার মুখ, তার আত্মীয়তা, তার ভালোবাসা, তার অদ্ভুত রকম মনে হলো যেন এই মানুষটা বড্ড চেনা, পৃথিবীর সব ছকের বাইরে। এই কে? গভীর থেকে গভীর নিঃশ্বাস পড়তে শুরু করেছিল ততক্ষণে। নাড়ির গতি
অনেক বেড়ে গেছে, কারণ জ্বর বাড়ছে। আর যত জ্বর বাড়ছে, অস্পষ্ট সুরে নম্রতার মুখ থেকে বেরোলো, ডক্টর পল্লবী, সত্যিই তুমি তার কাটা। হ্যাঁ, আমাদের চলতি নিয়মের বাইরের যে কটা মানুষ ইমোশনকে গুরুত্ব দেন, তারা সবাই কিন্তু তার কাটা। মানে খানিকটা মাথা খারাপ। মাথা খারাপ না হলে চলতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কোন মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, কোন মানুষ মরে যেতে পারে, কোন মানুষকে একটু সময় দেওয়া দরকার, নিজের সব কাজ ফেলে সেগুলোই গুরুত্ব দেয়। সেই রকমই একটা বোকা ইমোশনাল ফুল পার্সন হচ্ছে এই ডক্টর পল্লবী। তাই বোধহয় বেশি উন্নতি করতে পারিনি এখনো। এনিওয়েজ, আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে বাবা ঢুকবো না। মেরে যদি ইঁট মেরে মাথা ফাটায়, দরকার নেই। পাতো। এবার দেখি পল্লবীর ঘুম ভাঙলো কিনা। ভোর তখন 4:30। পল্লবীর ঘুম বেশ পাতলা হয়ে এসেছে। এমনিতেই খুব সজাগ ঘুম ডাক্তারবাবুদের হয়, কারণ 550টা ফোন আর এক চুবড়ি প্রশ্নের উত্তর দিতে দিতেই জর্জরিত অবস্থা হয়। তাই মাথা অলওয়েজ অ্যাক্টিভ। পাতলা ঘুমের মাঝখানে পল্লবী দেখতে পেল একটা উঁচু পাহাড়, একটা কেমন যেন মিটো মিটো ওয়েদার, চারপাশে কুয়াশাচ্ছন্ন, একটা ঠান্ডা হাওয়া চলছে। আর তার মাঝখানে পল্লবী প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে, নম্রতা আর এগিয়েও না, থামো, ওখানে ওটা অনেক উঁচু, তুমি পড়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যা চাও আমি তোমাকে দেব, যেভাবে চাও সেভাবে ব্যবস্থা করব, দোহাই তোমার, ওরকম করো না, লক্ষ্মী মেয়ে আমার, ফেরত এসো প্লিজ প্লিজ। এই বলে প্রচণ্ড চিৎকারে নিজেই যেন বুকে ব্যথা করে উঠল পল্লবীর। আর সেই পরিস্থিতিতেই সে ঘর্মাক্ত অবস্থায় উঠে বসে পড়ল বিছানাতে। আশ্চর্য, এই কি স্বপ্ন! এমন ভোরবেলা, কাক ভোরে, চারপাশ তখনও ভালো করে আলো ফোটেনি, কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ওহ বাপরে বাপ, মাথাটা কিরম যেন একটা করছে, বুকটা ধড়ফড় করছে। কি জানি বাবা, মেয়েটা ঠিক আছে তো? এখন কি তাহলে ফোন করবো একটা? না, যদি সারা রাত্রি না জেগে এখন ঘুমায়, কি যে একটা সমস্যায় পড়ে গেলাম না, ভাল লাগে না। এই জন্য সবাই বলে পরের উপকার করতে নেই। মাথাটা আমার খারাপ হয়ে গেছে। ধ্যাৎ, বলে ফোনটা বিছানার উপর প্রায় ছুঁড়ে ফেলে দিয়েই ওয়াশরুমে চলে গেল পল্লবী। সব কিছু সেরে 5:30 নাগাদ ঠিক করলো একটু মর্নিং ওয়াক করে আসা যাক। তো সামনেই একটা ছোট পার্ক, সেখান থেকে ঘুরে বড় রাস্তার ধার ধরে ধরে খানিকটা বাজার টাজার করে মোটামুটি 6:30টার মধ্যে একটা দুধের প্যাকেট হাতে নিয়ে ঢুকে পড়ল পল্লবী নিজের ফ্ল্যাটে। আজ ছুটি, সুতরাং কোথাও যাওয়া যায় সিন নেই। জামা কাপড় কাচতে হবে, বেডশিট পাল্টাতে হবে, চারপাশ পরিষ্কার করতে হবে, ভালো করে রান্না করতে হবে, এই সব মাথায় প্ল্যানিং নিয়ে ঢুকে পড়ল ফ্ল্যাটে। যা ভাবা তাই কাজ। সামান্য একটু ফ্রেশ হয়ে জামা কাপড় পরিবর্তন করে ঘরে আগে পুজোটা সেরে ফেলল সে। পুজো সারার পর আস্তে ধীরে সেই দুধ গরম করতে করতেই, চা করতে করতে গতদিনের ওই বাপিদার চায়ের দোকানের স্টোরিটা মনে পড়ে গেল। আর নিজের মুখ মনে মনেই মৃদু হেসে সে ভাবল, ওহ বাপিদাটা যে বিপদে ফেলে না, সত্যি বাবা। ছোট্ট থেকে দেখছি যেটা বলার না সেটা বলবে, আর যেটা বলবার সেটা একদমই বলবে না। তো এই বলে কোনো রকমে চাটা কমপ্লিট করে এসে নিয়ে বসলো টেবিলে। আর সামনে জানলা টানলা খুলে দিয়ে একটা হালকা ঝাপটা ঠান্ডা হাওয়া আসছিল, সেটা এনজয় করতে শুরু করেছিল পল্লবী চোখ বন্ধ করে। এরপরই একটা ফোন রিং। এটা তো ওই বেবি সিটার বলে সেভ করা নাম্বার, তার মানে নম্রতার নাম্বার। এত সকালে, তখন 7:30 কি 7:45 ম্যাক্সিমাম। তড়িঘড়ি ফোনটা রিসিভ করে নিয়ে পল্লবী হ্যালো বলতেই ওপাশ থেকে যে শব্দটা, সেটা মোটেও কিন্তু নম্রতার নয়, একজন বয়স্ক ভদ্র মহিলা।
হ্যালো, আপনি কি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, বলছি। আপনি কে বলছেন? আর এই ফোনটা তো আপনার নয়। না, না ডাক্তারবাবু, এটা আমার ফোন না। তো? আপনার ফোন না তাহলে আপনি আপনি বা ফোন করছেন কিভাবে? আর আপনি জানেনই বা কিভাবে আমি ডাক্তারবাবু? ওই দিদিমণি বললেন, তাই জন্য। উনি কথা বলতে পারছেন না। আপনাকে ফোন করতে বললেন। ও! কি হয়েছে? বেশ চিন্তিত হয়ে গেল পল্লবী। গলাটা কেমন আটকে আসছে। ভোরের স্বপ্ন, এখনের ফোন সব যেন তালগোল ১ সেকেন্ডে পাকিয়ে গেল। কিন্তু না, পল্লবী তো পল্লবী। নিজেকে কোনো রকমে স্টেবল করেই স্ট্রংলি জিজ্ঞেস করল, "কি হয়েছে আপনার দিদিমণির? আর আপনি কে হন?" সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে বয়স্কা ভদ্রমহিলা একটু থতমত খেয়ে উত্তর দিল যে সে ওই বাড়ির পরিচারিকা। সকালবেলা এসে দেখেছে যে নম্রতা জ্বরে বেহুঁশ হয়ে আছে, তাই একটু সাহায্য চাই। নম্রতা অসুস্থ? এক মুহূর্তে মনে হয়েছিল পল্লবীর যে বাড়ির অ্যাড্রেসটা নিয়ে চলে যাওয়া দরকার, কিন্তু পরক্ষণেই মনে হলো না, কারোর জীবনে এতটা এন্ট্রি নেওয়াটা তার উচিত নয়। ইনফ্যাক্ট সে কারোর লাইফ কোচ নয়। আর এটাও তো সত্যি, ভদ্রমহিলা তো এটা বলেননি যে বাড়িতে এসে দেখো। সে একটু সাহায্য চেয়েছে, তাই শান্ত মনে শোনা উচিত, আবেগকে ঢেকে দিয়ে যে কি সাহায্য তার দরকার। আম, ঠিক আছে, আপনি বলুন আমি কি করতে পারি আপনার জন্য। ডাক্তারবাবু, উনি মনে হয় কাল অনেকটা রাতে চান করেছেন, ঠান্ডা লেগে গিয়েছে, নাকও বন্ধ, থার্মোমিটারে জ্বর ১০২, গা হাত পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তা একটু ওষুধ দরকার। আমি যদি ওষুধের দোকানে গিয়ে আপনাকে ফোন করি, আপনি একটু বলে দেবেন? হুম, নিশ্চয়ই। আপনি ওষুধ দোকানে যান, আমি সব বলে দেবো। এই বলে একদম প্রফেশনাল ওয়ার্ডে কথা সারল পল্লবী। ইচ্ছা তো ভীষণ করছিল যে নম্রতার একটু আওয়াজ শুনি, কিন্তু না, 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 এতটা নন প্রফেশনাল হওয়া তাকে মানায় না। এর আগে বহু মানুষই তার এই অতিরিক্ত স্নেহপ্রবণতার সুযোগও নিয়েছে, পরবর্তী সময় ঠাট্টাও করেছে। একদম না। এইবারের বার আর কক্ষনো কোনো ভুল না। নিজেকে যেভাবে সে গুটিয়ে পাথর করে রেখেছে, তেমনই থাক। যা ভাবা তাই কাজ। তাই আর সে কোনো রকম অতিরিক্ত ইন্টারেস্ট শো করলই না। তাতে মনে যাই হয় হোক, মনকেও অনুশাসনে আনতে হবে বইকি। এই ভেবে সে আর কিছুই বলল না। এরপর ওষুধের দোকানে সে ওষুধের ডিরেকশন ইত্যাদি সব হয়ে যাবার পর, দিন তিনেক পর হঠাৎ করেই নম্রতা নিজের থেকে পল্লবীকে ফোন করলো। পল্লবী সেদিন হসপিটালে ভীষণ ব্যস্ত ছিল। প্রায় ৩টে সাড়ে ৩টে হয়ে গেছিল, লাঞ্চ হয়নি। একরকম বিরক্তিতেই লাঞ্চ করতে বসেছিল ৩:৩০ বাজে। সেই সময় নম্রতা ফোন করেছে। হ্যালো, ডক্টর পল্লবী বলছেন? হ্যাঁ বলছি। নম্রতা বলছো? হ্যাঁ ম্যাডাম। ভালো আছেন? হুম, ভালো আছি। তুমি কেমন আছো? শরীর ঠিক হলো তোমার? হ্যাঁ, আপনার ওষুধে আমি এখন ভালো আছি। ভাবছি পরশু থেকে ডিউটি জয়েন্ট করব। ভেরি গুড। যত তাড়াতাড়ি কাজে জয়েন্ট করো ততই তো বেটার, তাই না? হুম। আচ্ছা, একটা কথা বলতে পারি? যদি আপনি বিরক্ত না হন আর আপনি যদি খুব ব্যস্ত না থাকেন? আম দেখো নম্রতা, তুমি যেমনটা জানো, আমি কত বড় ডাক্তার জানি না, বাট আমি এমোশিপ করি তো। তাই আমরা সবসময়ই ব্যস্ত বা সবসময়ই ব্যস্ত নই। সেটা ভেবে যদি তুমি আমার সাথে কথা বলতে চাও, ইউ ক্যান। কারণ তুমি যদি মনে করে থাকো একদম নিস্তব্ধে তুমি আমার সাথে কথা বলবে আর কোনো রকম ইন্টারাপশন আসবে না, এটা ভাবাটা খুব ভুল। কিন্তু এটার সাথে অ্যাডজাস্টেবিলিটি নিয়ে আসলে কোনো অসুবিধে নেই। পাশ থেকে অনেকেই অনেক কথা বলবে, আমাকে উত্তরও দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার কথা শুনছি না। ফুললি ফোকাসড। তা তুমি আমায় বলতেই পারো কি বলতে চাও। অ্যাকচুয়ালি আমি ভাবলাম আপনি সেদিন ওইভাবে আমার সাথে রইলেন, আমি অসুস্থ হলাম, তারপর এত টেক কেয়ার করলেন। কিন্তু আপনি জানতে চাইলেন না তো যে আমার সেদিন কী হয়েছিল? হুম, মনে যে হয়নি তা বলব না। তার কারণ আমার তোমায় দেখে খুব খারাপ লাগছিল। কিন্তু দেখো, তুমি তো অ্যাডাল্ট পারসন। যতক্ষণ না তুমি নিজে থেকে আমায় কোনো কিছু বলছো, আমি জোর করে তোমাকে জিজ্ঞেস করতে চাইনি।
তার কারণ অনেক সময় যেটা হয়, তখন ঘটে যাওয়া কিছু ঘটনা সঙ্গে সঙ্গে তোমাকে যদি আমি ব্রিফ করতে বলি, তাতে তোমার কষ্টটা বেড়ে যাবে। তার থেকে যদি তোমার মনে হয় কোনোদিন বলবে, তাহলে বলবে। আর যদি মনে হয় যে না, গোটা বিষয়টাকে এড়িয়ে গেলেই ভালো হয়, তাই করবে। এতে আমি কিছু মনে করিনি। আশ্চর্য মানুষ আপনি। সত্যি, আপনার মতো করে তো সবাই ভাবে না। কে কি ভাবে জানি না। এটা আমার মনে হয়, তাই আমি বললাম। তো কি আপনি আমার সাথে সেই ব্যাপারে কিছু কথা বলতে চান? হ্যাঁ, তাহলে বলব নম্রতা, আজকে রাত ১০টার পর যদি তোমার সময় হয় ভালো হয়। কারণ কোথাও গিয়ে মনে হয় এটা একটা ভাবাবেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই হয়তো আমারও কিছু কথা থাকতে পারে। হসপিটাল গ্রাউন্ডে এইসব কথা না হওয়াই ভালো, তাই না? হুম, ঠিক আছে। আমি আজকে রাতে ১০টায় বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব। তুমি শুয়ে পড়বে না তো? না, না, আমি ঘুমোবো না অত তাড়াতাড়ি। ঠিক আছে। তুমি লাঞ্চ করেছিলে তো? হ্যাঁ, মানে না, তাই তো? না, ইচ্ছা করছে না। তো তোমার খাবারটা কোথায়? টেবিলে আছে। তুমি জানো, আমি এত কুকুরের মতো কাজ করে আমারও খাবার জোটেনি। কতটা কোইন্সিডেন্স বলো তো? আই থিংক সো আমার খাওয়াটা হয়নি মানেই তোমার খাওয়াটা হয়নি। চলো, একসাথে দুজন খেয়ে নিই। হুম? এই বলে কানে ফোন দিয়েই শুরু হলো ওদের খাওয়া। মনে হলো যেন কত যুগের বন্ধুত্ব, কত যুগের চেনা জানা। হুম, তাহলে বোঝা যাচ্ছে তো, সম্পর্ক এক যুগ বয়স নাও হতে পারে, কিন্তু সম্পর্ক সম্পর্কের মতো হতে ১ সেকেন্ডও সময় নাও লাগতে পারে, সেটাও সত্যি, তাই না?